to my channel Funlit with Anushua. This is the second video in the series of Somerset Maugham short story, The Lotus Eaters. So let's begin with the text. তাহলে এর আগের দিন আমরা ক্লাসে দেখেছি বা আমাদের ভিডিওতে দেখেছি যে লোটাস ইটারে Wilson, Thomas Wilson, who is the central character in the short story The Lotus Eaters, and the titular The Lotus Eater, okay? তো সেই লোটাস ইটার উইলসনের সাথে অবশেষে ন্যারেটর এবং তার বন্ধুর আলাপ হচ্ছে এবং ইভেনচুয়ালি ন্যারেটর, হিজ ফ্রেন্ড অ্যান্ড উইলসন, দে প্ল্যান টু গো টু মাউন্ট সোলেরো, ওকে? সে মাউন্ট সোলেরো তারা ক্লাইম্ব করতে চাইছে সো দ্যাট দে ক্যান এনজয় দ্য মুনলিট নাইট ওভার দেয়ার, ওকে? তো আজকে শুরু করছি তার পরের অংশটা থেকে। ইটস মাই পার্টি, আই সেড। আমি মানে এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? ন্যারেটরকে। ন্যারেটর বলছেন যে ইটস মাই পার্টি, মাই পার্টি মানে এটা আমার ট্রিট, ঠিক আছে? উইলসনকে ইনভাইট করছে যে উইলসন আপনিও চলুন আমাদের সাথে, মাউন্ট সোলেরো ক্লাইম্ব করবো আমরা, অ্যান্ড ইটস মাই পার্টি, এটা আমার ট্রিট। আই উইল কাম উইথ প্লেজার, হি আনসার। তিনি উত্তর দিলেন আমি আনন্দের সাথে তাহলে জয়েন করছি তোমাদেরকে। But when the time came to set out, my friend was not feeling well. এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ন্যারেটরের যে ফ্রেন্ড, হি হ্যাড আ গ্রেট সুইম, ওকে? সো হি অলমোস্ট সুইম অ্যাবাউট আ মাইল অ্যান্ড হি ওয়াজ ফিলিং ভেরি প্রাউড অফ ইট। কিন্তু ওই এতক্ষণ ধরে সুইম করার পরে নাও দ্য ন্যারেটার্স ফ্রেন্ড, হি ওয়াজ ফিলিং আ বিট সিক। তো সেই জন্য তার বন্ধু মানে ন্যারেটর বলছে যখন আমাদের যাওয়ার সময় হলো তখন তার বন্ধু বললেন কি যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। He thought he had slaved too long in the water. তার মনে হয়েছে সে বেশ কিছুক্ষণ সময় যেহেতু জলে ছিল, সুইমিং করেছিল, অ্যান্ড would not face a long and tiring walk. এখন তার শরীরটা এতটাই ক্লান্ত যে এখন সে আর খুব একটা ওই এতটা পথ হাঁটা বা তার পক্ষে এতটা পথ জার্নি করাটা it will be a bit difficult for him. So I went alone with Wilson. কাজে আমি একাই গেলাম উইলসনের সাথে। উই ক্লাইম্ব দ্য মাউন্টেন, আমরা মাউন্ট সোলেরোতেও ওপরে উঠলাম। আচ্ছা, দ্য মাউন্টেন বলতে বলা হচ্ছে মাউন্ট সোলেরো, যেটা রেফারেন্স আমরা এর আগের ভিডিওতে পেয়েছি। অ্যাডমায়ার দ্য স্পেশিয়াস ভিউ, এবং সে মাউন্ট সোলেরোর ওপরে উঠে যে স্পেশিয়াস মানে যে চতুর্দিকে যে ভীষণ বিশাল বিস্তৃত যে ভিউটা, ঠিক আছে, অফ কেপ্রি, সেইটা আমরা দেখতে পেলাম। অ্যান্ড গট ব্যাক টু দ্য ইন অ্যাজ নাইট ওয়াজ ফলিং, এবং যখন রাত্রি নেমে এলো তখন আমরা আমাদের যে ইন মানে ইটস আ কাইন্ড অফ আ হোটেল যেখানে থাকার ব্যবস্থা, সেখানে আমরা ফিরে এলাম। এই ইনের কনসেপ্টটা হচ্ছে এখনকার দিনে আমরা হোমস্টে যেরকম বলি খানিকটা সেই হোমস্টের মতো, ঠিক আছে? ইটস নট এক্স্যাক্টলি দ্য হোটেল, বাট কারোর বাড়ি নিজের প্রপার্টির একটা অংশ যেখানে তারা রেসিডেন্সের জন্য ভাড়া দিয়ে থাকে উইথ অল দ্য মডার্ন অ্যামেনিটিস, the necessary equipments, সেটাকে বলা হয়ে থাকে ইন। মানে the concept of inn goes very close to that of the homestay, ওকে? বলছে তো সেই ইনে ফিরে এলাম রাত্রি নামার সাথে সাথে, হট, হাংরি অ্যান্ড থার্স্টি। এবং সারাদিনে তাদের এই যে জার্নিটা হয়েছে সারা বিকেল ধরে, উইলসন এবং ন্যারেটর তারা যে মাউন্ট সোলেরোতে ওপরে উঠেছেন, ওখানে ভিউটা দেখেছেন, নেমে এসেছেন, পুরোটাই হাঁটা পথে, যার ফলে কি দে বিকেম হট বলতে বোঝাচ্ছে কি গরম লেগে গেছে তাদের, ঠিক আছে? বিকজ অফ দ্য ওয়াকিং, ওকে, দেয়ার বডি গট ওয়ার্মড আপ। হাংরি, তারা ভীষণ ক্ষুধার্ত, এবং থার্স্টি, তাদের গলাও শুকিয়ে গেছে। উই হ্যাড অর্ডার্ড আওয়ার ডিনার বিফোরহ্যান্ড, কাজে আমরা এসে সঙ্গে সঙ্গে সময়ের আগেই আমাদের ডিনার, রাতের খাবারটা অর্ডার করে দিয়েছি। আচ্ছা, এখানে জাস্ট একটা জিনিস একটু বলে রাখতে চাই, নো নিড টু মেনশন ইট সেপারেটলি, তোমরা সবাই প্রায় জানো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ডিনার অ্যান্ড আ সাপার? ডিনার হচ্ছে দ্য মেন মিল, ওকে? যেরকম আমাদের সারাদিনের মেন মিলে আমরা 3টে মিলকে কাউন্ট করে থাকি, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। সো ডিনার ইজ আ মেন মিল। আর এর আগে ভিডিওতে আমরা দেখেছি উইলসনের সাথে যখন ন্যারেটরের প্রথম আলাপ হচ্ছে, উইলসন বলছে কি যে না আমি আমার সাপার করতে যাব, তো তোমাদের সাথে ইনিশিয়ালি আমি আই ক্যান নট জয়েন ফর ড্রিঙ্কিং। তাই সাপার হচ্ছে সন্ধেবেলায় যে আমরা বলি না হালকা একটু টুকটাক যে স্ন্যাক্স বা যে জলখাবার খেয়ে থাকি, দ্যাট ইজ কল্ড সাপার। সো সাপার ইজ নট আ মেন মিল অফ আ ডে, ডিনার ইজ আ মেন মিল অফ আ ডে, ঠিক আছে? সন্ধেবেলায় টুকটাক খাওয়া দাওয়া সেটাকে বলা হয়ে থাকে সাপার, আর যেটাকে আমরা রাতের খাবার বলি দ্যাট ইজ কল্ড ডিনার। দ্য ফুড ওয়াজ গুড, ফর অ্যান্টোনিও ওয়াজ অ্যান এক্সেলেন্ট কুক। বলছে রাতের খাবারটা এতটাই ভালো ছিল, ভালো হবে নাই বা কেন, খাবারটা যিনি রান্না করেছেন তিনি কে? অ্যান্টোনিও, ঠিক আছে? তো অ্যান্টোনিও ভীষণ ভালো রান্না করে।
and the wine came from his own vineyard. তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইনে যে সরাইখানাতে বা যে হোমস্টেতে তারা উঠেছেন তার যে ওনার তার নামই হচ্ছে অ্যান্টোনিও। তিনি নিজেই রান্নাবান্না করে ওনাদেরকে সার্ভ করেছেন এবং অ্যান্টোনিও বাগানের নিজে যে ভাইনিয়ার্ড বলতে যে আঙুরের বাগান, সেই বাগান থেকে এই ওয়াইনটা প্রস্তুত হয়ে এসেছে। সো ইটস আ পিওর জুস অফ গ্রেপস, ঠিক আছে, মানে একদম টাটকা আঙুরের জুস থেকে এই ওয়াইনগুলো বানানো, যার জন্য কি ন্যারেটারে মনে হয়েছে ইটস আ ভেরি ফাইন ওয়াইন। It was so light that you felt you could drink it like water, and we finished the first bottle with our macaroni. বলছে এই ওয়াইনটা এতটাই হালকা, আমরা জানি ওয়াইনে অ্যাকচুয়ালি অ্যালকোহলের পরিমাণটা কম থাকে, ইটস মোর অফ আ ফ্রুট জুস। এবার আঙুরের রস থেকেও কিন্তু একটা ইনটক্সিকেশন কাজ করে, মানে আঙুরের রস অ্যাকচুয়ালি কী করে, গ্রেপ জুস, সেটা আমাদের বডিটাকেও কিন্তু অনেকটা রিল্যাক্স করে দেয়, ঠিক আছে, অনেকটা আঙুরের রস খেলে বডিটা হালকা এমনি খুব রিল্যাক্সিং হয়ে যায়। তো সেই ওয়াইন উইচ ইজ এ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর ওয়াইন, সেইটা আসছে অ্যান্টোনিওর আঙুরের বাগান থেকে। বলছি এই ওয়াইনটা এতটাই হালকা, এটাতে কি অ্যালকোহলের মাত্রাটা কম, যার জন্য এই ওয়াইনটা ঠিক জলের মতো পান করা যায়। এবং ন্যারেটার এবং উইলসন সেই ওয়াইনটাকে খাচ্ছেন কিসের সাথে, ম্যাকারোনির সাথে। ম্যাকারোনি ইজ আ কাইন্ড অফ এন ইটালিয়ান পাস্তা, ঠিক আছে, ম্যাকারোনি ইজ এ কাইন্ড অফ এন ইটালিয়ান পাস্তা উইচ ইজ কুকড উইথ চিজ, বাটার, ঠিক আছে, আরও যেরকম স্পাইসেসগুলো থাকে, হার্বস, অরিগ্যানো, তো এই সমস্ত স্পাইসেসগুলো দিয়ে যে ইটালিয়ান পাস্তা কুক করা হয় তাকে বলা হয়ে থাকে ম্যাকারোনি। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু নোট ডাউন করবে যে কী কী খাবার খাচ্ছে, ঠিক আছে। তাহলে উইলসন অ্যান্ড দ্য ন্যারেটর ইন দেয়ার ডিনার দে হ্যাড ওয়াইন, ম্যাকারোনি। By the time we had finished the second বলতে বোঝাচ্ছে the second bottle of wine, ঠিক আছে, বলছে যে সময় আমরা ওয়াইনের দ্বিতীয় বটলটা শেষ করলাম, we felt that there was nothing much wrong with life. তখন আমাদের মনে হতে শুরু করলো যে জীবনটা এতটাও খারাপ না যতটা আমরা ভেবে থাকি। তার মানে কি হচ্ছে, নার্ভটা রিল্যাক্স হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। We sat in a little garden under a great vine laden with grapes. বলছে আমরা বসলাম একটা বাগানে, ওই আঙুর বাগানে, যেখানে একটা ডাল, মানে একটা আঙুরের ডাল, প্রচুর আঙুর হয়েছে, তাতে আমাদের মাথার ওপর দিয়ে গেছিল, মানে ওরা একটা আঙুরের ডালের নিচে একটা গার্ডেনে একটা বসার জায়গাতে উইলসন এবং ন্যারেটর বসে গল্প করছিলেন। তার মানে উই কাম টু নো দ্যাট দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ ওয়াজ ভেরি পিকচারাস। একদিকে রাতে আকাশে চাঁদ উঠেছে, ওরা অলরেডি মাউন্ট সোলেরোর ওপরে বসে আছে, এবং সেইখানে একটা আঙুর বাগানে একটা আঙুরের ভর্তি থোকা আঙুর হওয়া একটা ডালির নিচে উইলসন আর ন্যারেটর বসে গল্প করছে। তাহলে দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ ইজ ভেরি মাচ বিউটিফুল, ঠিক আছে, ইটস ভেরি পিকচারাস্ক। দ্য এয়ার ওয়াজ এক্সকুইজিটলি সফট, হাওয়াটাও কি ছিল, ভীষণ হালকা মৃদুমন্দ বাতাস। দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড উই ওয়্যার অ্যালোন, রাত্রিটা তখন প্রায় স্তব্ধ। দেখবে হিল স্টেশনে কি খুব তাড়াতাড়ি কি হয়, রাত্রি নেমে আসে, তাই তো, এবং রাতের বেলায় হিল স্টেশনে মানুষজন খুব একটা বাইরে থাকতেও চায় না, যার জন্য রাত্রিটা তখন স্তব্ধ, এবং ন্যারেটর এবং উইলসন তারা একা একাই বসে গল্প করছে। তার মানে এখানে আমরা একটু গেস করতেই পারি, এখানেই বোধহয় উইলসন উইল ন্যারেট হিজ স্টোরি টু দ্য ন্যারেটর, উইলসন হয়তো তার গল্পটা ন্যারেটরের কাছে এখানে হয়তো বলবে, ঠিক আছে, মানে দিস ইজ দ্য হাই টাইম। ওকে, উই হ্যাভ গট প্লেন্টি। আচ্ছা, এবার বলছে দেখো, দ্য মেড বট আস বেল পিস চিজ অ্যান্ড এ প্লেট অফ ফিগস। আচ্ছা, বেল পিস চিজ ইজ এ ইটালিয়ান ডেজার্ট, যেটাও সেই চিজ দিয়ে তৈরি হয়। ইটালিয়ান খাবারের মোস্টলি ইটস মেড অফ চিজ, ওকে, প্রচুর পরিমাণে চিজ, বাটার, ক্রিম, এগুলো দিয়ে ইটালিয়ান খাবার প্রস্তুত করা হয়। তাহলে মেন কোর্সে কী কী খাচ্ছে ওরা, উইলসন এবং ন্যারেটর মেন কোর্সে খাচ্ছে ম্যাকারোনি এবং ওয়াইন, আর ডেজার্টে তারা খাচ্ছেন কি, বেল পিস চিজ, ওকে, ইটস এ ডেজার্ট, ইটালিয়ান ডেজার্ট, এবং তার সাথে আ প্লেট অফ ফিগস, মানে ডুমুর, ছোট ছোট ডুমুরের মতো ফল। আই অর্ডার্ড কফি অ্যান্ড স্ট্রেগা, বলছে ঠিক সেই সময় আমি অর্ডার করলাম কফি এবং স্ট্রেগা। স্ট্রেগা ইটস আ কাইন্ড অফ এন ইটালিয়ান হার্বাল ড্রিঙ্ক, ঠিক আছে, এটা একটা ইটালিয়ান হার্বাল ড্রিঙ্ক, বাট ইটস ভেরি স্ট্রং। বলছে আমি সে সময় কফি আর স্ট্রেগা অর্ডার করলাম। উইচ ইজ দ্য বেস্ট লিকার দে মেক ইন ইটালি, বলছে স্ট্রেগা হচ্ছে ইটালিতে প্রস্তুত করা সবচাইতে ভালো একটা লিকার, ঠিক আছে, ইটস আ হার্বাল লিকার। উইলসন উড নট হ্যাভ আ সিগার বাট লিট হিজ পাইপ, উইলসন সিগারেট খেলো না, সে তার পাইপটা ধরালো। উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম বিফোর উই নিড স্টার্ট,
হি সেড। সে বলল, আমরা শুরু করার আগে যথেষ্ট সময় পেয়েছি। ঠিক আছে, মানে আমরা আমাদের এই যাত্রা বা গল্প শুরু করার আগে বেশ ভালোই সময় পেয়েছি। দ্য মুন ওয়ন্ট বি ওভার দ্য হিল ফর অ্যানাদার আওয়ার। বলছে আর বড় জোর 1 ঘন্টাও নেই মাথার উপরে এই চাঁদটা থাকবে। তার মানে কি, দে আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য নাইট। মানে বেশ ভালো গল্প গুজব করে দে স্পেন্ড এ গুড টাইম টুগেদার উইথ ভেরি গুড অ্যান্ড ফ্রেন্ডলি ডিসকাশন। মুন অর নো মুন, আই সিট ব্রিস্কলি। আমি হালকাভাবে বলে উঠলাম, আমি মানে এখানে ন্যারেটার বলছে, আমি হালকাভাবে বলে উঠলাম, চাঁদ উঠুক বা না উঠুক, বা চাঁদ ডুবুক বা না উঠুক, হোয়াট এভার ইট ইজ, অফকোর্স উই হ্যাভ গট প্লেন্টি অফ টাইম। বলছে এখানে কিন্তু মানুষের অফুরন্ত সময়। দ্যাটস ওয়ান অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রি, দ্যাট দেয়ারস নেভার এনি হারি। বলছে এইটাই হচ্ছে ক্যাপ্রি শহরের একটা আনন্দের বিষয়, যে ক্যাপ্রি শহরে মানুষজনের কোনো কিছুতেই কোনো তাড়া নেই। মনে হয় কি সময়টা যেন এখানে থমকে গেছে। ওকে, সো পিপল আর সো রিল্যাক্সিং, দে হ্যাভ নো হারি, দে আর এনজয়িং দ্য প্লেজার অফ দ্য বিউটিফুল সিনারিও অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ। ওকে, তো মনে হয় এখানকার মানুষের মধ্যে কি কোনো তাড়াহুড়ো নেই কিছুতে। লিজার, হি সেড। উইলসন বলে উঠল কি, সবটাই হচ্ছে অবসর। ইফ পিপল অনলি নিউ, মানুষ যদি বোঝে যে অবসরের মাহাত্ম্যটা কি, ঠিক আছে, জীবনে সবটাই হচ্ছে কি অবসর, অবসরটাই হচ্ছে ইটস দ্য আলটিমেট থিং। ইট ইজ দ্য মোস্ট প্রাইসলেস থিং আ ম্যান ক্যান হ্যাভ, অ্যান্ড দে আর সাচ ফুলস দে ডোন্ট ইভেন নো ইটস সামথিং টু এম অ্যাট। বলছে মানুষ এটা বোঝেই না যে আমাদের সব কিছুর আলটিমেট উদ্দেশ্যটা কি, সেই অবসর পাওয়া। এই যে এত কাজ কর্ম কিসের জন্য, যাতে বুড়ো বয়সে বার্ধক্যে সে অবসর জীবনটা আমরা উপভোগ করতে পারি। কিন্তু মানুষ এতটাই বোকা যে তারা এটা বোঝেই না যে এত কাজকর্ম কিসের জন্য করছে, সবটাই তো অবসরের জন্য। ওয়ার্ক, দে ওয়ার্ক ফর ওয়ার্ক সেক। মানুষ কাজ, কাজ মানুষ শুধুমাত্র কাজের জন্যই করে। মানে তিনি এখানে বলতে চাইছেন, উইদাউট রিয়েলাইজিং দ্য ওয়ার্থ অফ দ্য ওয়ার্ড, উই পিপল অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর দ্য ওয়ার্ক সে। কাজ করতে হয় তাই কাজ করে। They have not got the brains to realize that the only object of work is to obtain leisure. বলছে আমাদের যে ব্রেইনগুলো, বলছে আমাদের সেই বোঝার ক্ষমতাটাই নেই যে এত কাজকর্ম আমরা জীবনে করি কি জন্য, যাতে অবসর সময় অর্জন করতে পারি। দেখবে এখানে একটু একটা জিনিস বলি, ইউলিসিস কবিতা যখন যদি তোমরা মানে দেখো, আমার একটা ভিডিও আছে, ইউ ক্যান গো টু দ্য ভিডিও অ্যান্ড সি দ্য এন্টায়ার পোয়েম, ওখানেও আমি আলোচনা করেছি। তো ইউলিসিস আর লোটোসিটাস, ঠিক আছে, টেনিসনের লোটোসিটাস বলে একটা কবিতা রয়েছে, সেখানেও ঠিক একই ধরনের আলোচনা হয়েছে। লোটোসিটাসের ক্ষেত্রে বলছে কি, দ্যাট আলটিমেট অবজেক্ট ইজ টু গেট দ্য লেজার। আর ইউলিসিসে বলা হচ্ছে কি, যে একমাত্র আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে কি অমর হতে পারবো। তাহলে এখানে দুটো ডিফারেন্ট বলা যেতে পারে অ্যান্টিথেটিক্যাল ফিলসফি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে বলা হয় যে মানে দিস টু ফিলসফি রেস্ট অন দ্য ইয়োডো অ্যান্ড দ্য ইয়োলো প্রিন্সিপালস। ইয়োডো মানে হচ্ছে ইউ অনলি ডাই ওয়ান্স, আর ইয়োলো হচ্ছে ইউ অনলি লিভ ওয়ান্স। তো ইউলিসিস এই আইডিয়াটা মানে বিশ্বাস করে, ইউলিসিস কবিতাটা ইয়োলো প্রিন্সিপালে, যে জীবনটা যেহেতু একবারই বাঁচবো, কাজে জীবনটাতে যতটা পারবো ইউটিলাইজ করে নেবো। আর ইয়োডো প্রিন্সিপাল যেটা লোটোসিটাস বলে, যে কি ইউ অনলি ডাই ওয়ান্স, একবারই তো মরে যাব, মরে গেলেই তো সব শেষ, তো বেটার উই শুড গেট দ্য লিজার আউট অফ ইট। ঠিক আছে, দুটো এই যে ধারণা মানুষের জীবনে, যে একটা কি সবসময় কর্ম করে যায়, আরেকটা জায়গা বলে যে না অবসরটা ইটস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কর্ম করতে, যে কর্ম করবে তারও মৃত্যু হবে, যে অবসর নেবে তারও মৃত্যু হবে। দেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ডুইং অল দিস ওয়ার্ক অ্যান্ড হার্ডশিপস। ঠিক আছে, তো এই দুটো যে ফিলসফি, এই দুটো ফিলসফির সাথে আমরা দেখতে পাই আর ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রিক ফিলসফি। ঠিক আছে, যেটাকে ওই একটা অ্যাপোলোনিয়ান প্রিন্সিপাল, একটা ডায়নোসিয়ান প্রিন্সিপাল বলা হয়। ডায়নোসিয়ান প্রিন্সিপাল হচ্ছে লিজার, ঠিক আছে, আমোদ প্রমোদ এগুলো করে কাটাবো। ডায়নোসিয়াস ওয়াজ আ গড অফ রেভেলরি। আর অ্যাপোলোনিয়ান প্রিন্সিপাল বলে হার্ড ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই যে দুটো আইডিয়া অফ লেজার অ্যান্ড অফ হার্ড ওয়ার্ক, দিস অ্যাকচুয়ালি co-relates with the Greek principle of Apollonian principle and that of Dionysian principle. Dionysian principle
prefers leisure and pleasure, and Apollonian principle believes in hard work, okay, and virtue. তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইলসনের যে ফিলসফি, হি বিলিভস ইন দ্য ডায়নোসিয়ান প্রিন্সিপাল, ওকে, অফ লিজার, অফ দ্য ইয়োডো প্রিন্সিপাল। তো বলছে যে মানুষের জীবনের আলটিমেট লক্ষ্যটাই হচ্ছে অবসর পাওয়া, সেটা না বুঝে আমরা সারা জীবন শুধু কাজের পেছনেই ছুটতে থাকি। Wine has the effect on some people of making them indulge in general reflections. এবার ন্যারেটর এখানে একটা মনে মনে মন্তব্য করছে যে ওয়াইনের এমন একটা ক্ষমতা রয়েছে যে ওয়াইন পান করলে একটা মানুষ কি করে, ফিলোসফিক্যাল হয়ে থাকে, মানে যেগুলো খুব সাধারণ বিষয়ে তার রিফ্লেকশন, মানে তার মতামত প্রকাশ করতে শুরু করে। দিস রিমার্কস ওয়্যার ট্রু। বলছেন যে উইলসন যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি, ফেলে দেওয়ার মতো কথা নয়, বাট নো ওয়ান কুড হ্যাভ ক্লেম দ্যাট দে ওয়ার অরিজিনাল। কিন্তু উইলসন এটা বলতে পারে না যে তার ভাবনাগুলো কি অরিজিনাল, ভীষণ স্বাতন্ত্র ভাবনা, এর আগে এই ভাবনা কেউ ভাবিনি তা নয়, আবার এই ভাবনাটাই যে একেবারে সঠিক সেটাও কিন্তু নয়। আই ডিড নট সে এনিথিং। ন্যারেটর বলছে আমি উইলসনের কথার কোনো উত্তর কিন্তু দিলাম না, কিছু বললাম না, বাট স্ট্রাক আ ম্যাচ টু লাইট মাই সিগার, শুধুমাত্র সিগারেটটা ধরালাম। তার মানে সিগারেটটা ধরানো এইটাই কি একটা জেস্টার, দ্যাট যে তুমি বলো আমি শুনছি, আমি মুখে কিছু বললাম না। কারণ মুখে বললে কি হবে, এই যে উইলসনের যে ফ্লোরটা রয়েছে, এখন উইলসনকে একটা ঘোরের মধ্যে চলে গেছে, ঠিক আছে, হি ইজ ফিলিং ভেরি রিল্যাক্স, হি ওয়ান্টস টু গসিপ, হি ওয়ান্টস টু টক। এই সময় যদি ন্যারেটর সব কথায় একটা একটা করে উত্তর দিতে থাকে, তাহলে উইলসনের এই যে কথা বলার ফ্লোরটা দ্যাট উড বি রেস্ট্রিক্টেড, যার জন্য ন্যারেটর তিনি কথা না বলে, হ্যাঁ বা না কিছু না বলে, হি জাস্ট লিট আপ আ সিগার, which is a gesture, which is a signal to Wilson that you continue, I'm listening, ঠিক আছে। তো এই যে জেস্চারগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মডার্ন রাইটিংস, ঠিক আছে। যে মডার্ন রাইটিংয়ে কিন্তু ডায়লগ দেখবে কম থাকে, মোস্টলি ইট ইজ থ্রু জেস্চার অ্যান্ড জেস্টিকুলেশন কনভারসেশনগুলো কিন্তু হয়ে যায়, কথোপকথনগুলো, যেরকম আমরা রাইডার্স টু দ্য সি এর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবো। রাইডার্স টু দ্য সি এর ভিডিও আমার আপলোড করা আছে, যারা দেখোনি আই উইল গিভ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। তাহলে বলা হচ্ছে ওয়াইন হ্যাজ দ্য ইফেক্ট, মানে এতে কি হচ্ছে যে এই যে ওয়াইনের যে প্রভাব, ওয়াইনের প্রভাবের ফলে এখন উইলসন হি ওয়ান্টস টু টক মোর, ওকে, অ্যান্ড দ্য ন্যারেটর গেভ হিম দ্য সিগনাল দ্যাট ইউ কন্টিনিউ, আই এম লিসনিং টু ইউ। ইট ওয়াজ ফুল মুন দ্য ফার্স্ট টাইম আই কেম টু ক্যাপ্রি। এবার উইলসন বলতে শুরু করছে, হি ওয়েন্ট অন রিফ্লেক্টিভলি, রিফ্লেক্টিভলি মানে মানে সে যেন অতীতকে দেখতে পাচ্ছে, স্মৃতি বিচরণ করতে করতে সে বলছে আমি যখন প্রথমবার ক্যাপ্রি শহরে এসেছিলাম তখনও এরকম একটা পূর্ণিমার রাত ছিল। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই পাহাড়ের ওপর কি সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে। দিস ইজ প্রবাবলি দ্য ভিউ অফ দ্য মাউন্ট সোলেরো, ঠিক আছে। অ্যান্ড উইলসন এবং ন্যারেটর দে ওয়ার এনজয়িং দিস পার্টিকুলার ভিউ। তাহলে এরকম সুন্দর একটা চাঁদনি রাতে দুজনে মিলে বসে গল্প করছে, মানে দ্যাট ওয়াজ ভেরি ন্যাচারাল যে মনের অনেক কথা কিন্তু এখানে বেরিয়ে আসবে। ইট মাইট বি দ্য সেম মুন অ্যাজ টু নাইট, বলছে আজকে রাতের মতোই কিন্তু সেদিনও এরকম চাঁদ উঠেছিল। ইট ওয়াজ ইউ নো, আই স্মাইল, আমি হাসতে হাসতে বললাম অবশ্যই তাই হবে। হি গ্রিনড, এই কথাটা শুনে কি মানে ন্যারেটরের এই যে সুইট জেস্টার্স, এই জেস্টারটাতে উইলসন গেট ভেরি মাচ ইমপ্রেসড। উইলসন গ্রিন মানে কি, বেশ বলি না চওড়া হাসি দেওয়া, মানে প্রায় কান অব্দি হেসে ফেললো যে হ্যাঁ ঠিক আছে, মানে হা হা করে অট্ট হাসি না, বেশ চওড়া হাসি, স্মাইল, ওকে। তো হি গ্রিনড। দ্য ওনলি লাইট ইন দ্য গার্ডেন ওয়াজ হোয়াট কেম ফ্রম অ্যান অয়েল ল্যাম্প। বলছে এই বাগানে শুধুমাত্র সে সময় একটাই আলো ছিল, যে আলোটা আসছিল ওই অয়েল ল্যাম্পটা থেকে, ঠিক আছে, ওই ল্যাম্পটা থেকে, দ্যাট হাং ওভার আওয়ার হেডস, আমাদের মাথার উপরে যে ল্যাম্পগুলো ঝুলছে, তেলের ল্যাম্প, যেরকম দেখবে তোমরা ওই লণ্ঠনে থাকে না, ওই কেরোসিন বা ওরকম জাতীয় মানে তেল দিয়ে যে আলোগুলোকে জ্বালানো হয়, বলছে ওই লাইট মানে যেগুলো অয়েল ল্যাম্প, আমাদের মাথার উপর আলো বলতে ছিল ওই অয়েল ল্যাম্পগুলো যেগুলো আমাদের মাথার উপর ঝোলানো ছিল ওই ক্যাফেটাতে। ইট হ্যাড বিন স্ক্যান্টি টু ইট বাই বাট গুড নাও ফর কনফিডেন্সেস। বলছে ওই আলোগুলো যথেষ্ট পরিমাণে নয় যে আলোতে বসে খাওয়া দাওয়া করা যায়, মানে খাওয়া দাওয়া করার জন্য ওই আলোগুলো যথেষ্ট নয়, কিন্তু কনফিডেন্সেস মানে দু একটা মনের কথা বলার জন্য বা গল্প করার জন্য ওই আলোগুলো যথেষ্ট, ঠিক আছে। তার মানে দেখো এখানে একটা আবহ তৈরি হচ্ছে,
মানে মানুষ মনের কথা বলার জন্য তো একটা অ্যাম্বিয়েন্স দরকার হয়, তাহলে এখানে কি পুরো অ্যাম্বিয়েন্সটা কি বিউটিফুল সিরিন, খুব শান্ত একটা পরিবেশ, হালকা টিমটিমে আলো। নাও উইলসন ফিলস ইমোশনাল। ওকে, তো এই ওয়াইনটা ইট অ্যাকচুয়ালি রিল্যাক্সড হিজ নার্ভ সো মাচ দ্যাট নাও হি ফিলস ভেরি ইমোশনাল, যার জন্য কি উইলসন হি অ্যাকচুয়ালি রিক্যাপিচুলেটস হিজ পাস্ট, সে তার অতীতের স্মৃতিটা রোমন্থন করছে। এবার বলা হচ্ছে দেখো, আই ডিড নট মিন দ্যাট, আই মিন ইট মাইট বি ইয়েস্টারডে। উইলসন বলছে মানে আমার মনে হয় কি এইটা বড় জোর গত রাতের একটা ব্যাপার, মানে এত তাড়াতাড়ি সময় কেটে গেছে উইলসনের জীবনের। আমরা দেখেছি কি উইলসন কবে ক্যাপ্রিতে, তিনি ক্যাপ্রিতে সেটেল হয়েছেন 15 বছর হয়ে গেছে। আচ্ছা, এই একটু ডিটেলগুলো মনে রাখবে। উইলসন 15 বছর ধরে ক্যাপ্রিতে সেটেলড, ঠিক আছে, কিন্তু ক্যাপ্রিতে সেটেল হওয়ার 1 বছর আগে কিন্তু উইলসন ক্যাপ্রি ঘুরে গেছে। তাহলে উইলসন ভিজিটেড ক্যাপ্রি 16 ইয়ার্স বিফোর 1913। গল্পটা শুরু হচ্ছে 1913 সালে, তাই তো, যেখানে এর আগের ভিডিওতেই আমরা দেখেছি ন্যারেটর বলছে এটা 1913 সাল, তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি। তাহলে 1913 সাল থেকে 16 বছর আগে, ঠিক আছে, প্রায় মানে অ্যারাউন্ড 1897-এ উইলসন হয়তো প্রথম এসেছিল ক্যাপ্রিতে, এবং হি গট সেটেলড ইন ক্যাপ্রি ইন দ্য ইয়ার অলমোস্ট অ্যারাউন্ড 1898, ঠিক আছে। এই ডিটেলসগুলো কিন্তু একটু নোট ডাউন করে রাখবে, ইট উইল বি হেল্পফুল। তাহলে বলছে এতদিন যে কেটে গেছে এখনো মনে হয় এই তো যেন কালকের ঘটনা। 15 ইয়ার সিটিস, এই যে একটু আগে বললাম প্রায় 15 বছর অতিক্রান্ত। অ্যান্ড আই লুক ব্যাক ইট সিমস লাইক এ মান্থ, এবং যখনই আমি ওই 15 বছর আগের ওই দিনগুলোর কথা ভাবি মনে হয় যেন এই তো গত মাসেরই ঘটনা। আই হ্যাড নেভার বিন ইটালি বিফোর, বলছে আমি এর আগে কখনো ইটালিতে আসিনি। আই কেম ফ্রম মাই সামার হলিডে, আমি ইটালি বেড়াতে এসেছিলাম আমার সামার হলিডে অর্থাৎ সামার ভেকেশন এনজয় করতে। আই ওয়েন্ট টু নেপলস বাই বোট ফ্রম মার্সাই, বলছে আমি মার্সাই থেকে নেপলসে গেছিলাম নৌকো করে। আচ্ছা, একটু বলে রাখি, মার্সাই অনেক ক্ষেত্রে বা অনেক জায়গাতে তোমরা হয়তো রেফারেন্স পাবে ইটালিয়ানটাও না, মার্সাই ইজ অ্যাকচুয়ালি আ টাউন ইন দ্য সাদার্ন ফ্রান্স। যে সাদার্ন ফ্রান্সের মার্সাই থেকে নেপলসে জলপথেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়, আবার এমনি কারেও যাওয়া যায়। তো উইলসন সে মার্সাই থেকে, মানে অ্যাকচুয়ালি মার্সাইটা হচ্ছে ইটালি আর ফ্রান্সের মাঝে, মানে অলমোস্ট আ বর্ডার এরিয়া, তো এটা সাদার্ন ফ্রান্সে অবস্থিত মার্সাই। সেই মার্সাই থেকে তিনি বোটে করে নেপলসে এসেছিলেন। অ্যান্ড আই হ্যাড এ লুক রাউন্ড, এবং সে আসার পথে তিনি কোথায় কোন কোন শহর ভিজিট করেছিলেন, পম্পেই, অ্যাজ ইউ নো, অ্যান্ড পেস্তম। তাহলে পম্পেই এবং পেস্তম, these two cities are the Italian cities, but Marseille is a city in southern France. ওকে, তো পম্পেই এবং পেস্তম এই দুটো শহর ঘুরে তিনি নেপলসে এসেছিলেন। আচ্ছা, পম্পেইটা কি, মানে মার্সাই থেকে নেপলস এসেছিলেন এবং পথে তিনি পম্পেই এবং পেস্তম এই দুটো শহর দেখেছিলেন। আচ্ছা, পম্পেই ইজ অ্যাকচুয়ালি আ গ্রিক সিটি, মানে এটা গ্রিক সিভিলাইজেশনের সময়, এটা অ্যাকচুয়ালি রোমান সিটি, কিন্তু পম্পেইয়ের রেফারেন্সটা আমরা পাই এইভাবে যে 79 AD-তে, ঠিক আছে, পম্পেইতে, যেটা পম্পেই শহরটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ক্লোজ টু ভিসুভিয়াস, ঠিক আছে, ইতালির যে ভিসুভিয়াস রয়েছে পিউমাইস আইল, তো সেই ভিসুভিয়াসের মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয় 79 AD-তে এই পম্পেই শহরটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, অ্যান্ড নাও ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ হেরিটেজ সাইট। তো সেই পম্পেই ভিজিট করেছিলেন, এবং পিস্তমটাও অ্যাকচুয়ালি রোমানের একটা শহর, রোমের শহর, কিন্তু গ্রিকরা যখন রোমে আক্রমণ করেছিল তখন গ্রিকরা এই পেস্তম শহরের নামকরণ করেছিল পোসেইডন, ঠিক আছে। সো পেস্তম নেম, মানে দিস পার্টিকুলার সিটি পেস্তম ওয়াজ নেমড পোসেইডোনিয়া বাই দ্য গ্রিক ইনভেডার্স। তাহলে গ্রিক ইনভেডার্সরা পেস্তম শহরে কি নাম রাখেন, পোসেইডোনিয়া, ঠিক আছে। এবং পম্পেই, দিস পার্টিকুলার সিটি ওয়াজ রুইন্ড বাই দ্য ইরাপশন, দ্য ভলক্যানিক ইরাপশন অফ ভিসুভিয়াস ইন 79 AD। তো এই দুটো শহর তারা ঘুরে টুরে তিনি আসেন ক্যাপ্রিতে। অ্যান্ড ওয়ান অর টু প্লেসেস লাইক দ্যাট, বলছে এরকম আরও দু একটা জায়গা আমরা ঘুরে এসেছি, মানে দিস সিটিজ আর আ পার্ট অফ দ্য ইটালিয়ান ট্যুরিজম। দেন আই কেম হিয়ার ফর এ উইক, তারপর 1 সপ্তাহের জন্য আমি ক্যাপ্রিতে আসি। I like the look of the place right away.
এই ক্যাপ্রি শহরে যে লোক মানে যে আকৃতি বা যে চেহারা অ্যাপিয়ারেন্স সেইটা দেখে মানে ইটস অলমোস্ট লাইক দ্য লাভ এট ফার্স্ট সাইট। বলছে আমার প্রথমেই ভালো লেগে যায়, এসে এসে এই শহরের সৌন্দর্যটা দেখেই আমার ভালো লেগে যায়। ফ্রম দ্য সি, আমি সমুদ্র থেকে যখন দেখছিলাম, মানে কি তিনি যখন আসছিলেন সমুদ্র থেকে তখন এই যে আইল্যান্ডটা ল্যান্ডস্কেপটা এইটা দেখেই তার শহরটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। অ্যাজ আই ওয়াচড ইট কাম ক্লোজার অ্যান্ড ক্লোজার, ঠিক আছে, ওই বোট বা শিপে করে যখন ওই আইল্যান্ডে তিনি প্রবেশ করছে, বলছে যত আমরা এই আইল্যান্ডটার কাছে আসছিলাম, তার মানে কোন আইল্যান্ডের কথা বলা হচ্ছে? ক্যাপ্রি, ঠিক আছে। তিনি নৌকো করে বা জাহাজে করে যখন ওই আইল্যান্ডের কাছে আসছিলেন, বলছে যত কাছে আসছিলাম এই শহরটার প্রতি আমার তত একটা ভালো লাগা তৈরি হচ্ছিল। অ্যান্ড দেন ওয়েন উই গট ইন টু দ্য লিটল বোটস ফ্রম দ্য স্টিমার, এবং যখন স্টিমার থেকে আমরা ছোট নৌকোগুলোতে নামলাম, ঠিক আছে, ছোট নৌকোগুলো কি জন্য? এই আশেপাশের বিচ টিচগুলো ঘোরার জন্য নামলাম। অ্যান্ড ল্যান্ডেড অ্যাট দ্য কুয়ে, এবং যখন আমরা কুয়েতে নামলাম, আচ্ছা কুয়েটা একটু বলে রাখি, কুয়ে কথার মানে হচ্ছে কি, ইটস আ প্ল্যাটফর্ম ওয়্যার দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য গুডস ওয়্যার বোর্ডেড ডাউন অ্যান্ড বোর্ডেড ইন, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমরা বলে থাকি না যে ওই স্টিমার বা লঞ্চ যেখানে যে যে ঘাটে থাকে, তো সেইটাকে বলা হচ্ছে কুয়ে, যেখানে জিনিসপত্র এবং প্যাসেঞ্জার হয় তারা নামে স্টিম নৌকো থেকে বা নৌকোতে ওঠে, ঠিক আছে। ঘাট বলা হয়ে থাকে কাইন্ড অফ ওই ঘাট। বলছে আমরা সেই যখন ঘাটে নামলাম উইথ অল দ্য ক্রাউড অফ জ্যাবারিং পিপল, এবং আশেপাশে কি দেখতে পেলেন? প্রচুর মানুষের ভিড়। জ্যাবারিং মানে কি, আপন মনে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে তারা কথা বলে যাচ্ছে, এবং কথা শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু কথার অর্থ বুঝতে পারছেন না, ঠিক আছে। হয় না মানে কানে শব্দ আসে কিন্তু এক্স্যাক্টলি কি বলছে শোনা যায় না, ওরকম জ্যাবারিং সাউন্ড তিনি শুনতে পাচ্ছেন। জ্যাবারিং পিপল হু ওয়ান্টেড টু টেক ইউর লাগেজ, মানে লোকজন এসে এসে, যেটা হয় কোনো ট্যুরিস্ট প্লেসে গেলে দেখবে লাগেজ নেওয়ার জন্য লোকজন চলে আসে, লাগেজ নেবো নাকি, এত টাকা লাগবে, এত টাকা লাগবে, ঠিক আছে। অ্যান্ড দ্য হোটেল টাউটস, হোটেল টাউটস মানে দ্য এজেন্টস, ঠিক আছে। টাউটস বলতে বোঝানো হচ্ছে দ্য এজেন্টস অফ দ্য হোটেল, যে এই হোটেলে আসুন এটা সস্তায় পাবেন, মানে ট্যুরিস্ট আসার সাথে সাথে যেভাবে দ্য লোকাল ডুয়েলার্স তারা যেভাবে ঘিরে ধরে যে এই জায়গাগুলো দিন লাগেজটা আমরা ক্যারি করছি, এই হোটেলটা ভালো, বলছি পুরো জায়গাটাই এতটাই কোলাহল। দ্যাট ক্রাউড অ্যাট্রাক্টেড উইলসন। কেন অ্যাট্রাক্ট করছে এই ক্রাউডটা উইলসনকে? তাহলে তিনি কি কোনো খুব নিঃসঙ্গ একটা জায়গাতে থাকেন না, তিনি লন্ডনেই থাকেন, তার জীবনটা অ্যাকচুয়ালি খুব নিঃসঙ্গ ছিল, যার জন্য এই যে ক্রাউডটা ইট অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টেড হিম ভেরি মাচ। তারপর বলছে দেখো, অ্যান্ড দ্য টাম্বল ডাউন হাউসেস অন দ্য মেরিনা, তাহলে ক্যাপ্রির যে বিচটাতে তারা নামে সেই বিচটার নাম কি? মেরিনা বিচ, ওকে। বলছে সেই মেরিনা বিচে যে টাম্বল ডাউন মানে ওই বাঁকা বাঁকা বাড়িগুলো, অ্যান্ড ওয়াক আপ টু দ্য হোটেল, সেই বিচ থেকে হোটেলে যাওয়ার পথটা, অ্যান্ড ডাইনিং অন দ্য টেরেস, সেই হোটেলের ছাদে বসে রাতের বেলায় চাঁদের আলোতে খাওয়া, ওয়েল ইট জাস্ট গট মি। বলছে এই সব কিছুই আমার মনটা চুরি করে নিয়েছে, ঠিক আছে। মানে দিস ওয়ে দ্য ইনাফ রিজন ফর মি টু কাম অ্যান্ড সেটেল হিয়ার। দ্যাটস দ্য ট্রুথ। বলছে এটাই সত্যি কথা। I did not know if I was standing on my head or my heels. বলছে আমি জানি না যে আমি তখন আমার পায়ের ওপর দাঁড়িয়েছিলাম না আমার মাথার ওপর, মানে স্ট্যান্ডিং অন হেড অর হিলস মানে আমার সেই সময় কোনো জ্ঞান ছিল না, ঠিক আছে। মানে তিনি যেন একটা আমেজে ভাসছিলেন, একটা আবেগে যেন তিনি ভেসে বেড়াচ্ছিলেন, এবং তার কোনো জ্ঞান ছিল না, ঠিক আছে। হি ওয়াজ কমপ্লিটলি engrossed into feelings and emotion. I had never drunk Capri wine before. বলছি এর আগে আমি কখনো ক্যাপ্রির ওয়াইন পান করিনি, বাট আই উড হার্ড অফ ইট, আমি তার ব্যাপারে শুনেছিলাম যে ক্যাপ্রির ওয়াইন খুব বিখ্যাত। আই থিঙ্ক আই মাস্ট হ্যাভ গট আ বিট টাইট। বলছে আমার মনে হয় ওই সময় আমি বোধহয় একটু টাইট হয়ে গেছিলাম, মানে হি ওয়াজ টাইট বলতে বোঝাচ্ছেন হি ওয়াজ ওভারলি ড্রাঙ্ক। I sat on the terrace after they had all gone to bed and watched the moon over the sea. বলছে সবাই যখন বিছানায় শুতে চলে গেছে আমি তখনও টেরেসে বসে বসে চাঁদের আলোয় ওই সমুদ্রের ধারটা দেখছিলাম। And there was Vesuvius with a great red plume of smoke rising from it. এবং দূরে দেখতে পাচ্ছিলাম সেই ভিসুভিয়াস যেটা থেকে লাল রঙের ধোঁয়া উঠছে হালকা হালকা করে। তার মানে he was overly drunk. He could imagine all these things to happen. Of course, I know that the wine I drank was ink,
আচ্ছা, বলছে আমি জানি যে ওয়াইনটা আমি পান করেছি দ্যাট ওয়াজ ইঙ্ক, ইটস আ কাইন্ড অফ আ ওয়াইন, ক্যাপ্রি ওয়াইন মাই আই। আচ্ছা, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। বলছে ক্যাপ্রি ওয়াইন মাই আই, ক্যাপ্রি যেন আমার চোখে যেন মানে ওয়াইন ঢেলে দিয়েছে। আচ্ছা, এখানে ওয়াইন কথাটা ইজ ইউজড অ্যাজ এ ভার্ব, ক্যাপ্রি ওয়াইন মাই আই, the word wine is used here as a verb, ওকে। এবং ক্যাপ্রি ওয়াইন মাই আইন মানে বলতে চাইছে ক্যাপ্রিটাই যেন তার কাছে এখানে একটা ওয়াইন হয়ে গেছে, তার চোখে যেন ওয়াইন ঢেলে দিয়েছে, যার জন্য বলছে যে ড্রিঙ্কটা আমি পান করেছি দ্যাট ওয়াজ দ্য ইঙ্ক, মানে চোখটাতে কি হয়েছে, চোখটা ওয়াইনটাকে তিনি বলছেন কালির সাথে তুলনা করছেন, মানে ওই ওয়াইনটা খাওয়ার পরে কি তিনি মনের মতো করে ছবি এঁকে যাচ্ছেন, যেই তো ভিসুভিয়াস দেখতে পাচ্ছি, এইখানে সমুদ্র দেখতে পাচ্ছি, সব যেন লাল হয়ে যাচ্ছে, মানে কি হি ওয়াজ সো হেভিলি ড্রাঙ্ক, বলছে যে আমি যেন মনে হচ্ছে চোখে ওয়াইন না, চোখে যেন কালি ঢেলে ফেলেছি, এবং ক্যাপ্রি আমার চোখটাকে নেশাগ্রস্ত করে দিয়েছে, সো দ্যাট হি কুড ইম্যাজিন। ওকে, এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে। বলছে দ্য অনলি ওয়াইন আই ড্র্যাঙ্ক ওয়াজ ইঙ্ক, ওকে, আই ড্র্যাঙ্ক ওয়াজ ইঙ্ক মানে এখানে বলা হচ্ছে ওয়াইনটা যেন তার ইঙ্কের কাজ করছে, ইঙ্ক, ইঙ্ক মানে কালি, যে কালি দিয়ে কি ছবি আঁকা হয়, তাহলে ওই ওয়াইনটা পান করার পরে তিনি মনে মনে ক্যাপ্রি ল্যান্ডস্কেপের যে ছবি আঁকছে, যার জন্য বলছেন যে ওই কালিটা যেন আমি মনে হচ্ছে পান করেছি, যার ফলে কি এই সুন্দর যে আমি মনে মনে কল্পনা করছি এই দৃশ্যগুলো সেটা খুব স্পন্টেনিয়াসলি আসছে। অ্যান্ড ক্যাপ্রি ওয়াইন মাই আই, ক্যাপ্রিটা যেন আমার চোখটাকে ওয়াইন করে দিয়েছে, মানে কি নেশাগ্রস্ত করে দিয়েছে। তাহলে ক্যাপ্রি ওয়াইন মাই আই মানে নেশাগ্রস্ত করাটা এখানে কি একটা তুলনা আসছে, ঠিক আছে, যার জন্য ক্যাপ্রি ওয়াইন মাই আই, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার। আবার এখানে তিনি ডাইরেক্টলি এই কথাটা বলছেন না, দ্যাট উইথ দ্য বিউটি অফ ক্যাপ্রি আই বিকাম মানে আই স্টার্টেড ইম্যাজিনিং, ঠিক আছে, তিনি ঘুরিয়ে বলছেন কি ক্যাপ্রি ওয়াইন মাই আই, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস অ্যান্ড মেটাফার। তাহলে ক্যাপ্রি ওয়াইন মাই আই ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার। কেন তিনি এইটা বলছেন যে কি ক্যাপ্রি আমার শহর, আমার চোখটাকে কি করেছে, নেশাগ্রস্ত করে দিয়েছে, তাহলে এখানে একটা তুলনা রয়েছে, ক্যাপ্রি ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াইন, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফার। আবার এইটা বলছেন না যে আমি মোহিত হয়ে গেছি, আমি ইমপ্রেসড, সেইটা না বলে তিনি বলছেন কি ক্যাপ্রি ওয়াইন মাই আই মানে আমার চোখটাকে নেশাগ্রস্ত করে দিয়েছে, মানে তিনি মোহিত, তাহলে ঘুরিয়ে কথাটা বলছেন, যার জন্য হচ্ছে কি পেরিফ্রেসিস। বাট আই থট ইট অল রাইট দেন, কিন্তু তারপরে আমি ঠিকঠাক ভাবতে শুরু করলাম, বাট ইট ওয়াজ নট দ্য ওয়াইন দ্যাট মেড মি ড্রাঙ্ক, বলছে ওই ওয়াইনটা আমাকে কিন্তু নেশাগ্রস্ত করেনি, ইট ওয়াজ দ্য শেপ অফ দ্য আইল্যান্ড, ওই ক্যাপ্রি শহরের আইল্যান্ড, ক্যাপ্রি আইল্যান্ডের যে শেপ, যে আকৃতি, সেই আকৃতিটা, সেই শহরের সৌন্দর্যটা আমাকে নেশাগ্রস্ত করেছিল। অ্যান্ড দোজ ট্রাভেলিং পিপল, ওই যে কথা বলা মানুষের ভিড়, দ্য মুন সে আকাশের চাঁদ, দ্য সি সে সমুদ্র, অ্যান্ড দ্য ওলিয়েন্ডার ইন দ্য হোটেল গার্ডেন, এবং সে হোটেলের বাগানে যে ফুটে থাকা রক্ত করবীগুলো, ঠিক আছে, সেই করবী ফুলগুলো, সেইগুলো আমাকে নেশাগ্রস্ত করেছিল। I had never seen an oleander before, ভাবতে পারো এর আগে আমি কখনো করবী ফুলই দেখিনি। তার মানে কি this beautiful landscape with its flora, fauna, with its sea, moon, with its jabbering people, মানে পুরো ল্যান্ডস্কেপটা was almost like a wine, ঠিক আছে, যে শহরের যে আইল্যান্ডের সৌন্দর্যটা তাকে মোহিত করে ফেলে। It was a long speech and it had made him thirsty. বলছে উইলসন বেশ অনেকক্ষণ কথা বলল, এবং কথা বলার ফলে কি হলো, উইলসনের গলাটা শুকিয়ে গেছে। He took up his glass, but it was empty. উইলসন ওয়াইন নেওয়ার জন্য কি একটু গ্লাসটা মুখের কাছে দিল, কিন্তু গ্লাসটা ততক্ষণে খালি হয়ে গেছে। I asked him if he would have another strega. আমি জিজ্ঞেস করলাম তুমি আরেকটু স্ট্রেগা নেবে? It's sickly stuff. উইলসন কি বলছে, না ওই স্ট্রেগাতেই বড় খুব অসুস্থ লাগে শরীরটা, লেটস হ্যাভ আ বটল অফ ওয়াইন, এক বোতল ওয়াইনটাই বরং ভালো। দ্যাট সাউন্ড দ্যাট ইজ পিওর জুস অফ গ্রেপ অ্যান্ড কান্ট হার্ট এনিওয়ান, বলছে এটা কি পুরো মানে একদম নির্ভেজাল ওয়াইনের, যেহেতু এটা আঙুরের রস, কাজে এটা শরীরের জন্য ক্ষতিকর নয় ওয়াইনটা। আই অর্ডার্ড মোর ওয়াইন, আমি আরেকটু ওয়াইন অর্ডার করলাম, অ্যান্ড ওয়েন ইট কেম ফিল দ্য গ্লাসেস,
বলছে, এবং সেটা গ্লাসটা ফিল করলো। হি টুক আ লং ড্রিঙ্ক অ্যান্ড আফটার আ শাই অফ প্লেজার ওয়েন্ট অন। এরপর উইলসন বেশ অনেকটা ওয়াইন পান করে একটা আনন্দের দীর্ঘশ্বাস ফেললো। মানে দুঃখের দীর্ঘশ্বাস হয়, আরেকটা হয় হাসতে হাসতে হাসি মুখে একটা আনন্দের দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, নেক্সট ডে আই ফাউন্ড মাই ওয়ে টু দ্য বেদিং প্লেস উই গো টু। বলছে পরের দিন ওই যেখানে আমরা এখন চান করতে যাই, কোথায়, বাথ অফ টাইবেরিয়াসে, সেইখানে আমি পরের দিন, মানে উইলসন যখন এসেছিল 16 বছর আগে, তখন তিনি স্নান করতে গেছিলেন। নট ব্যাড বাথিং, বলছে খুব একটা খারাপ স্নান হলো না, আই থট, আমি ভেবেছিলাম। দেন আই ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য আইল্যান্ড। তাহলে স্নানের পরে তিনি কি করছিলেন, তিনি শহরটাকে একটু পায়ে হেঁটে ঘুরে দেখছিলেন। As luck would have it, there was a festa up at the Ponte di Timberio. বলছে Ponte di Timberio, it is actually a bridge, ঠিক আছে, ওই কেপ্রিতে একটা ব্রিজ। বলছে সেখানে কপাল ভালো ছিল, আমি একটা ফেস্তা হচ্ছে ইটস আ ফেস্টিভ্যাল, হয় না লোকাল ফেস্টিভ্যাল, যেরকম স্পেনে দেখবে লা তোমাতিনা বলে একটা ফেস্টিভ্যাল আছে, টমেটো ছড়ে একে অপরকে, অনেকটা আমাদের ভারতবর্ষের ওই হোলি ফেস্টিভ্যালের মতো, ঠিক আছে। বেশ কিছু সিনেমাতে তোমরা লা তোমাতিনার কিছু দৃশ্যও দেখতে পাবে, ভালো লাগবে। তো এখানে ফেস্তা হচ্ছে ইজ অ্যান ইটালিয়ান ওয়ার্ড ফর ফেস্টিভ্যাল। বলছে কপাল ভালো ছিল, আমি একটা ফেস্টিভ্যালও দেখতে পেয়ে গেলাম পান্তা দি তিম্বেরিওতে, অ্যান্ড আই র্যান স্ট্রেট ইন টু দ্য মিডল অফ ইট। এবং আমি একেবারে, আচ্ছা ওদের দেশে ফেস্টিভ্যাল মানে কি, প্রচুর লোকজন থাকে, প্রসেশন বেরোয়, গান বাজনা, মিউজিক, এবং মাস্ক পরে মানুষজন, ঠিক আছে। বলছে আমি একেবারে ওই ফেস্টিভ্যালের মাঝে গিয়ে ঢুকে পড়লাম। অ্যান ইমেজ অফ দ্য ভার্জিন অ্যান্ড প্রিন্স, সবাই কি সেজে ঘুরে বেড়াচ্ছে, ভার্জিন মানে ভার্জিন মেরি, এবং প্রিন্স সেজে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকোলাইটস সুইঙ্গিং সেন্সাস, অ্যাকোলাইটস মানে হচ্ছে দ্য অ্যাসিস্ট্যান্ট অফ দ্য প্রিন্স, যারা ওই রোমান ক্যাথলিক চার্চে যারা প্রিস্টদেরকে মানে অ্যাসিস্ট করে, তাদেরকে বলা হয় অ্যাকোলাইটস, ঠিক আছে। মানে ধরো যে মেন প্রিস্ট, তিনি রিচুয়ালস করছেন, তাকে হাতে হাতে এই একের পর এক জিনিস দিয়ে দেওয়া, সেইটা যারা করে তাদেরকে বলা হয় অ্যাকোলাইটস। বলছে অ্যাকোলাইট সুইঙ্গিং সেন্সার্স অ্যান্ড আ হোল ক্রাউড অফ জলি লাফিং এক্সাইটেড পিপল। বলছে এমন একটা ভিড়, মানে একে তো অ্যাকোলাইটস প্রিস্ট, তাদের হালকা হালকা সেই প্রেয়ার সং, তার সাথে কি একটা ভিড়, যে ভিড়ে মানুষজন কি তারা আনন্দ পাচ্ছে, হাসছে, উত্তেজিত মানুষজন, আ লট অফ দেম অল ড্রেসড আপ, এবং তাদের সকলে কি সুন্দর জামা কাপড় পরে আছে, কেউ কেউ আবার সেজেওছে বিভিন্ন জিনিস। আই র্যান অ্যাক্রস অ্যান ইংলিশ ম্যান দেয়ার। বলছে সেখানে আমার আলাপ হলো একজন ইংরেজের সাথে, অ্যান্ড আস্কড হিম হোয়াট ইট ওয়াজ অল অ্যাবাউট। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে এখানে, এই ফেস্টিভ্যালটা কিসের ফেস্টিভ্যাল। Oh, it's the feast of the Assumption, he said. At least that's what the Catholic Church says it. বলছে কিসের আবার, ওই যে ক্যাথলিক চার্চের লোকেরা বলে এটা হচ্ছে অ্যাজাম্পশন ফেস্টিভ্যাল। আচ্ছা একটু বলে রাখি, অ্যাজাম্পশন হচ্ছে একটা ফেস্টিভ্যাল অ্যাজ পার দ্য ক্যাথলিক চার্চ, যেখানে মনে করা হয় ভার্জিন মেরি তিনি তারই মানব শরীরে স্বর্গে গেছিলেন, ঠিক আছে। শি অ্যাসেন্ডেড টু হেভেন with this bodily shape of a human being. So Virgin Mary, when she went into heaven with her bodily shape, তো হেভেনে তাকে যে ওয়েলকাম করা হয়েছিল, সেই দিনটাকে এরা সেলিব্রেট করে অ্যাজ অ্যাজাম্পশন। এই দিনটাকে ইটালিতে মানে ক্যাপ্রিতে সেলিব্রেট করা হয় এভরি ইয়ার অন 15th of August. ওকে, এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবে। কাজে অ্যাজাম্পশন ফেস্টিভ্যালটা কবে সেলিব্রেট করা হয়, 15th অগস্টে। আমাদের পক্ষে মনে রাখাটা খুব ইজি, বিকজ দ্যাট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে বলা হচ্ছে কি, অ্যাজাম্পশন ফিস্ট চলছিল। অ্যাজাম্পশন ফিস্ট ইজ এ সেলিব্রেশন অফ ভার্জিন মেরিজ অ্যাসেনশন into heaven in the human form. Okay, this festival is celebrated on 15th August of every year. তাহলে ইংলিশম্যান বলছে এটা ক্যাথলিকরা তাই বলে অ্যাজাম্পশন ফেস্টিভ্যাল, বাট ইটস জাস্ট দেয়ার হ্যাঙ্কি প্যাঙ্কি। বলছে এগুলো হচ্ছে ওদের বাহানা, টাল বাহানা, অন্য কিছু না, মানে ফলস স্টোরি। ওকে, ফলস স্টোরি কেন বলছে, ইংলিশম্যান কি বলছে, ইট ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ভিনাস। বলছে আদতে এই দিনটা হচ্ছে ভিনাসের ফেস্টিভ্যাল। আচ্ছা, ভিনাস হচ্ছে ইজ দ্য রোমান গড অফ লাভ, বিউটি অ্যান্ড প্লেজার। ভিনাস ইজ দ্য রোমান গড অফ লাভ, বিউটি অ্যান্ড প্লেজার। পেগান, বলছে পেগান, বুঝলে তো, এটা অ্যাকচুয়ালি আদতে ছিল একটা পেগান রিচুয়াল। পেগান মানে কি, যারা প্রকৃতি পূজায় বিশ্বাসী। ওকে, দোজ হু ওয়ার্শিপ ইন দ্য
আসপেক্টস অফ গড ইন ডিফারেন্ট আসপেক্টস অফ নেচার, মানে যারা মনে করে প্রকৃতির বিভিন্ন আসপেক্টের মধ্যেই ঈশ্বর রয়েছে। সো পেগানিজম অ্যাকচুয়ালি ইজ পলিথিস্টিক, যেখানে বহু ঈশ্বরবাদের কনসেপ্ট রয়েছে, যেরকম গ্রিক কালচারে, ইজিপশিয়ান কালচারে যে পেগানিজমের কনসেপ্টটা পাওয়া যায়, হিন্দুইজমে, যেখানে এক একটা ডিপার্টমেন্টে দেখবে এক একটা কাজের জন্য এক এক রকম দেবতা রয়েছে, ঠিক আছে, বজ্রের দেবতা, আগুনের দেবতা, সেরকম এক একটা যে নেচারের সাথে অ্যাসোসিয়েট করে যেখানে ধর্মকে পালন করা হয় সেটাকে বলা হয় পেগানিজম। বলছি এগুলো সব পেগানিজম ছিল এককালে। তার মানে কি, রোম যবে থেকে ক্রিশ্চিয়ান হয়েছে, ক্রিশ্চিয়ান কান্ট্রি হয়েছে, তারপর থেকে এই ফেস্টিভ্যালটাকে মানুষজন ক্যাথলিক চার্চে মানে ভার্সন অনুযায়ী তারা এটাকে ক্রিশ্চিয়ান ফেস্টিভ্যাল হিসেবে সেলিব্রেট করে, ভার্জিন মেরির অ্যাজাম্পশন হিসেবে। বাট অরিজিনালি ইংলিশম্যান বলছে কি, অরিজিনালি এগুলো সবই পেগান ফেস্টিভ্যাল। এটা হচ্ছে ভিনাসের ফেস্টিভ্যাল। ভিনাস হচ্ছে রোমান গডেস অফ লাভ, বিউটি অ্যান্ড প্লেজার। অ্যাফ্রোদিতে রাইজিং ফ্রম দ্য সি অ্যান্ড অল দ্যাট, বলছে এই দিন অ্যাফ্রোদিতে, আচ্ছা একটু বলে রাখি, অ্যাফ্রোদিতে হচ্ছে গ্রিক ভার্সন অফ ভিনাস, মানে রোমান ভার্সন অফ দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি বলা হয় ভিনাসকে, আর গ্রিক কালচারে দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি বলা হয় অ্যাফ্রোদিতেকে। মানে অ্যাফ্রোদিতে আর ভিনাস একই, দুজনেই হচ্ছে গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। রোমান ভাষায় তাকে ভিনাস বলে, আর গ্রিক ভাষায় বা গ্রিক কালচারে তাকে অ্যাফ্রোদিতে বলে। আচ্ছা একটু আরেকটা জিনিস বলে রাখি, অ্যাফ্রোদিতে ওয়াজ অলসো দ্য মাদার অফ ইরস, ঠিক আছে, গ্রিক কালচারে বলা হয় অ্যাফ্রোদিতে ওয়াজ আ মাদার অফ ইরস। ওকে, অ্যাফ্রোদিতে ওয়াজ আ গডেস অফ লাভ, বিউটি, অফ সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড প্লেজার। অ্যান্ড তার যে সন্তান তার নাম হচ্ছে ইরস। ইরস থেকে আসছে এরটিকা, ঠিক আছে, সেখান থেকে আসছে দ্য ওয়ার্ড এরটিক। ঠিক সেরকমই ভিনাসের যে সন্তান তার নাম হচ্ছে কিউপিড। এই কিউপিড আর ভিনাসের রেফারেন্সটা তোমরা কিন্তু টুয়ার্স স্কাইলার্ক কবিতায় পাবে। তো এই ভিনাসের সন্তান হচ্ছে কিউপিড, ঠিক আছে, আর অ্যাফ্রোদিতের সন্তান হচ্ছে ইরাস। তাহলে অ্যাফ্রোদিতে আর ভিনাস তারা হচ্ছে সেম, ভিনাস হচ্ছে রোমান ভার্সন, অ্যাফ্রোদিতে হচ্ছে গ্রিক ভার্সন। সেই রকমই তাদের যে সন্তান ইরোস আর কিউপিডও হচ্ছে সেম, ঠিক আছে, কিউপিড হচ্ছে ভিনাসের সন্তান আর ইরাস হচ্ছে অ্যাফ্রোদিতের সন্তান। ওকে, তাহলে বলছে ওই অ্যাফ্রোদিতে বলা হয় এই দিন সমুদ্র থেকে উঠে এসেছিল, এবং সেই জন্য এই দিনটাকে পালন করা হয় ফেস্টিভ্যাল হিসেবে। আর আফটার ক্রিশ্চানাইজেশন, মানে যবে থেকে ইটালি ক্রিশ্চিয়ান কান্ট্রি হয়ে গেল, পেগান কালচার থেকে ক্রিশ্চিয়ান কালচারে ট্রান্সফর্ম করে গেল, তবে থেকে ক্যাথলিক চার্চ বলে এটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ অ্যাজাম্পশন। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কিভাবে রিলিজিয়নের ওরিয়েন্টেশনের সাথে সাথে একটা কালচারের যে ডাইনামিক্স, একটা সংস্কৃতির যে পরিবর্তন সেইটা হচ্ছে, মানে এখানে আমরা পেগান আর ক্রিশ্চিয়ান রিচুয়ালের একটা মেলবন্ধন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে খানিকটা তাই। ইট গেভ মি কোয়াইট আ ফানি ফিলিং টু হিয়ার হিম, বলছে আমার ওই ইংলিশ মানে কথা শুনে বেশ মজা লাগলো। ইট সিম টু টেক ওয়ান আ লং ওয়ে ব্যাক ইফ ইউ নো হোয়াট আই মিন। বলছে এই কথাটা শুনলে মানুষ অনেকটা পিছিয়ে চলে আসে, মানে ইতিহাসের পাতা, সংস্কৃতি সব কিছু রোমন্থন করতে শুরু করে। আফটার দ্যাট আই ওয়েন্ট ডাউন ওয়ান নাইট টু হ্যাভ এ লুক অ্যাট দ্য ফ্যারাগ্লিওনি বাই মুন নাইট। বলছি এরপরে আমি একদিন রাতের বেলায় চাঁদের আলোতে ফ্যারাগ্লিওনি দেখলাম। ফ্যারাগ্লিওনি হচ্ছে, একটু ছবিটা দেখায়, এই যে এইটা হচ্ছে ফ্যারাগ্লিওনি। সমুদ্রের ওপর এরকম দুটো রক তৈরি হচ্ছে, ঠিক আছে, ওই সমুদ্রে কি হয়, ওই স্তূপ জমতে 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 ওই সল্ট ওয়াটারে সেখানে এই দুটো রক ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ফ্যারাগ্লিওনি। বলছে ওই রকম আমি রাতে চাঁদের আলোয় ফ্যারাগ্লিওনি দেখলাম। If fates had wanted me to go on being a bank manager, they ought not to have let me take that walk. বলছে আমার ভাগ্যদেবী যদি চাইতেন আমি ব্যাংক ম্যানেজারের জীবনই কাটিয়ে দিই, তাহলে বোধহয় কখনোই আমার ভাগ্য আমাকে রাতের বেলায় সেই পথে হাঁটিয়ে নিয়ে যেত না যেই পথে আমি চাঁদের আলোয় ফ্যারাগ্লিওনি দেখেছিলাম। তার মানে কি, ফ্যারাগ্লিওনি এই যে ক্যাপ্রি শহরের সৌন্দর্য বলো, ফেস্টিভ্যাল বলো, ক্রাউড বলো, এভরিথিং অ্যাট্রাক্টেড উইলসন, বাট যে বলা হয় না দ্য আলটিমেট ডিসিশন মেকার, সেটা ছিল ফ্যারাগ্লিওনি, দ্য বিউটি অফ ফ্যারাগ্লিওনি। যেইটা দেখে তার মনে হয়
যে ভাগ্য আমাকে ইচ্ছে করে ফ্যারাগ্লিওনি দেখিয়েছিল, যাতে ভাগ্য চাইতো না আর আমি খুব একটা বেশি দিন ব্যাংক ম্যানেজার হিসেবে ওই একটা ডাল লাইফ ওখানে কাটাই। ঠিক আছে, তাহলে দিস ইজ ফ্যারাগ্লিওনি, অ্যামেজিংলি বিউটিফুল, তাই তো? বলছে ইউ আর এ ব্যাংক ম্যানেজার, ওয়্যার ইউ, আই আস্কড। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি তো একটা ব্যাংক ম্যানেজার ছিলে, তাই তো? দেখো এইখানে কিন্তু মনে করে দেখো, এর আগের ভিডিওতে আলোচনা করেছি কি ন্যারেটর কি গেস করেছিলেন, উইলসন নিশ্চয়ই কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার হবে। ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার না হলেও ব্যাংক ম্যানেজার, তার মানে কি দুটোই ওই ফাইন্যান্স সেক্টর। তার মানে ন্যারেটরের অ্যাজাম্পশনগুলো কিন্তু মোটামুটি মিলে গেছে। হ্যাঁ, সত্যি উইলসন অ্যাকচুয়ালি একটা ফিনান্স সেক্টর থেকে বিলং করেন। উইলসন বলছে ইট হ্যাড বিন রং অ্যাবাউট হিম বাট নট ফার রং। মানে বলছে আমি একটু হয়তো ওর ব্যাপারে ভুল হয়েছি, কিন্তু পুরোটাই যে ভুল তা নয়। মানে আমি ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজার ভেবেছিলাম, ও ব্যাংক ম্যানেজার, মানে ওই একই ব্যাপার, ফিনান্স সেকশনেরই লোক, ফিনান্স সেক্টরে। Yes, I was the manager of the Crawford Street branch of the York and City. এগুলো আন্ডারলাইন করবে, ঠিক আছে? বলছে আমি ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাংক, তাহলে উইলসন যে ব্যাংকে চাকরি করতেন সেই ব্যাংকের নাম হচ্ছে ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাংক, এবং সেই ব্যাংকের কোন ব্রাঞ্চে তিনি চাকরি করতেন? ক্রফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ। ঠিক আছে, অনেক সময় কনফিউজ করার জন্য ব্যাংকের নাম দিয়ে দিল ক্রফোর্ড। তো ক্রফোর্ড স্ট্রিটটা হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ, আর তিনি যে ব্যাংকে চাকরি করতেন সেই ব্যাংকটার নাম হচ্ছে ইয়র্ক অ্যান্ড সিটি ব্যাংক। ইট ওয়াজ কনভিনিয়েন্ট ফর মি বিকজ আই লিভ আপ হ্যান্ডন ওয়ে। বলছে আমার কাছে ওই ব্রাঞ্চটা খুব কনভিনিয়েন্ট ছিল, ঠিক আছে, মানে বেশ ঠিকঠাক ছিল। তার কারণ হচ্ছে মানে কোথায় বাস করতো উইলসনের অ্যাড্রেস ছিল হেন্ডনে, তিনি হেন্ডনে থাকতেন। I could get from door to door in 37 minutes. বলছে আমার হেন্ডনে আমার বাড়ির থেকে ক্রফোর্ড স্ট্রিটের ব্রাঞ্চে পৌঁছতে মাত্র 37 মিনিট সময় লাগতো। মানে আমি 37 মিনিটে হেন্ডন থেকে আমার বাড়ির থেকে ক্রফোর্ড স্ট্রিট ব্রাঞ্চে পৌঁছে যেতে পারতাম। তাহলে লন্ডন শহরের অনুপাতে 37 মিনিটস মানে খুব কাছেই একটা অফিস। He puffed at his pipe and relieved it. বলছে এবার সে একটু স্মোক নিল এবং সেটাকে আবার জ্বালালো পাইপটা। দ্যাট ওয়াজ মাই লাস্ট নাইট, দ্যাট ওয়াজ। বলছে ওই দিনটা আমার শেষ রাত্রি ছিল ক্যাপ্রিতে। কোন দিন? যেদিন তিনি ফ্যারাগ্লিওনি দেখেছিলেন। I would got to be back at the bank on Monday morning. বলছে আমাকে যে করেই হোক সোমবার মানডে সকালে আমাকে ব্যাংকে ফিরে আসতেই হতো। When I look at those two great rocks স্টিঙ্কিং আউট অফ দ্য ওয়াটার, বলছে আমি যখন সেই দুটো রকের ছবি দেখেছিলাম, মানে চোখের সামনে দেখেছিলাম, জল থেকে উঠে আসছে, দ্য মুন অ্যাবাভ দেম, চাঁদনি রাতে তাদের মাথার উপরে চাঁদ, অ্যান্ড অল দ্য লিটল লাইটস অফ দ্য ফিশারম্যান ইন দেয়ার বোটস ক্যাচিং কাটল ফিশ। বলছে এবং সেই রকের মাঝখান দিয়ে ছোট ছোট নৌকো করে যারা জেলেরা তারা মাছ ধরতে যাচ্ছে, আহা হা হা, অলসো পিসফুল অ্যান্ড বিউটিফুল। দৃশ্যটা ছিল ভীষণ শান্তিপূর্ণ, ভীষণ সুন্দর। আই সেড টু মাইসেলফ, সেদিন আমি নিজেকে বলেছিলাম, ওয়েল আফটার অল ওয়াই শুড আই গো ব্যাক, আমি কি জন্য ফিরে যাব বলো তো? ইট ওয়াজ নট ইফ আই হ্যাড এনিওয়ান ডিপেন্ডেন্ট অন মি। বলছি এটা নয় যে আমার ওপরে কোনোদিনও কেউ নির্ভরশীল ছিল না। এবার ওর উইলসন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ন্যারেটরকে বলছেন। মাই ওয়াইফ হ্যাড ডাইড অফ ব্রঙ্কিয়াল নিউমোনিয়া 4 years বিফোর। মানে তিনি জবে এসেছিলেন ক্যাপ্রিতে প্রথম, তার 4 বছর আগে তার স্ত্রী ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, মানে একটা কাইন্ড অফ চেস্ট ইনফেকশন, ব্রঙ্কাইটিস থেকে নিউমোনিয়া হয়ে তিনি মারা যান। অ্যান্ড দ্য কিড ওয়েন্ট টু লিভ উইথ হার গ্র্যান্ড মাদার, মাই ওয়াইফস মাদার। এবং তারপরে তাদের যে সন্তান, ঠিক আছে, তাদের যে মেয়ে, তাদের কন্যা সন্তান ছিল, উইলসন হ্যাড এ ডটার, এবং সেই মেয়ে কার কাছে যায়? তার ওয়াইফের মায়ের কাছে, তার মাদার ইন ল এর কাছে যায়। শি ওয়াজ অ্যান ওল্ড ফুল। এই জায়গাটা একটু আন্ডারলাইন করবে, লাইনটা তুলে দিয়ে বলতে পারি শি বলতে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? শি বলতে এখানে বোঝানো হচ্ছে উইলসনের মাদার ইন লকে, বা বলা যেতে পারে যদি এভাবেও প্রশ্ন দেয় দ্য মাদার অফ উইলসনস ওয়াইফ বা দ্য গ্র্যান্ড মাদার অফ উইলসনস ডটার, একটু কেয়ারফুল থাকবে। তাহলে শি বলতে বোঝানো হচ্ছে কাকে? উইলসনের মাদার ইন লকে। বলছে তিনি ছিলেন একজন বয়স্ক একটু বোকাশোকা মহিলা। শি ডিড নট লুক আফটার দ্য কিড প্রপারলি, তিনি আমার মেয়েটা ঠিকঠাক যত্ন আত্তি করতে পারেননি। অ্যান্ড শি গট ব্লাড পয়জনিং, তার রক্তে
একটা পয়জনিং হয়ে যায়, ঠিক আছে, রক্তে বিষক্রিয়া হয়ে যায় মেয়েটার। দে অ্যাম্পিউটেড হার লেগ, এবং ডাক্তার তার একটা পা কেটে দেয়। এই লেগ অ্যাম্পিউটেশনের একটা রেফারেন্স তোমরা কোন টেক্সটে পাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এই একটা পা অ্যাম্পিউট করে দেওয়া, এইটা আমি কিন্তু ভিডিও করেছি ওই টেক্সটটা, ঠিক আছে। কোন টেক্সটে তোমরা পাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। বলছে বাট দে কুড নট সেভ হার অ্যান্ড শি ডাইড, পোর লিটল থিং। বলছে কিন্তু ডাক্তার তার পাটা ওই অ্যাম্পিউট করলো ঠিকই, পাটা কেটে দিল ঠিকই, কিন্তু আমার মেয়েটাকে বেচারা আর বাঁচাতে পারলো না, সেও মারা গেল। তার মানে উইলসন হ্যাড এ ফ্যামিলি উইথ আ ওয়াইফ অ্যান্ড এ ডটার, বাট বোথ অফ দেম ডাইড, ঠিক আছে, ক্যাপ্রি শহরে আসা 4 বছর আগে। তাহলে আর কিসের জন্য উইলসন ফিরে যাবে? বলছে হাউ টেরিবল, আই সেড। বলছে কি ভয়ঙ্কর, কে বললেন? ন্যারেটর। Yes, I was cut up at the time, though of course not so much as if the kid had been living with me, but I dare say it was mercy. বলছে সেই সময় আমার মনে খুব কষ্ট হয়েছিল, যদিও মেয়েটা আমার কাছে থাকতো না, কিন্তু তাও আমি বলবো ঈশ্বরের অশেষ করুণা। কেন এই কথাটা বলছেন? আই ডেয়ার সে ইট ওয়াজ এ মার্সি, এই কথাটা কেন বলছেন? এখান থেকেও তোমাদের এমসিকিউ আসতে পারে। বলছে পরের লাইনেই তিনি বলছেন যে ঈশ্বর ভালোই করেছেন যেটা করেছেন ওর প্রাণটা নিয়ে, বাচ্চাটা। নট সো মাচ চান্স ফর এ গার্ল উইথ অনলি ওয়ান লেগ। একটা পা নিয়ে একটা মেয়ে কতদিনই বা বেঁচে থাকতে পারে বা ভালো থাকতে পারে? ও যদি বেঁচে থাকতো আরও কষ্ট পেত, ওর থেকে চলে গেছে, ভালো হয়েছে। মানে ইটস আ কাইন্ড অফ, এটাকে বলা হয় দ্য স্টোইক অ্যাকসেপ্টেন্স অফ লাইফ। ওকে, আই ওয়াজ সরি অ্যাবাউট মাই ওয়াইফ টু। নিজের স্ত্রীর কথা ভাবলেও একের সময় বড় মন খারাপ করে। উই গট অন ভেরি ওয়েল টুগেদার, আমাদের বেশ ভালোই মানিয়েছিল দুজনে। দো আই ডোন্ট নো ইফ ইট উড হ্যাভ বিন কন্টিনিউড, আমি যদিও জানি না আমাদের সম্পর্কটা বেশি দিন চলতো কি না। দেখো ওয়েস্টার্ন কান্ট্রিজে কি, দে আর ভেরি মাচ লিবারেল অ্যাবাউট ম্যারেজ। ওকে, দে ডাইরেক্টলি গো টু সেপারেশন ইফ দ্য ম্যারেজ ডাজ নট মানে ওয়ার্ক আউট ওয়েল। তো যাই হোক, বলছে আমি জানতাম না কতদিন সেই বিয়েটা চলতো। শি ওয়াজ দ্য সর্ট অফ উইমেন হু ওয়াজ অলওয়েজ বদারিং অ্যাবাউট হোয়াট আদার পিপলস থিঙ্ক। বলছে আমার স্ত্রী এমন একটা মানুষ ছিল যে অন্য লোকেরা কে কী ভাবলো সেইটা নিয়ে ভীষণ ভাবতো, ঠিক আছে। শি ওয়াজ কনসার্নড অ্যাবাউট আদার পিপলস ওপিনিয়ন। শি ডিড নট লাইক ট্রাভেলিং, সে ঘুরে বেড়াতে ভালোবাসতো না। ইস্টবোর্ন ওয়াজ আর আইডিয়া অফ হলিডে, ঘুরতে গেলে সে বড়জোর ইস্টবোর্নে যেত, ঠিক আছে, মানে উইচ ইজ ভেরি নিয়ার বাই লোকেশন। ডু ইউ নো আই হ্যাড নেভার ক্রস দ্য চ্যানেল টিল আফটার হার ডেথ। মানে তার মৃত্যু না হওয়া অবধি আমি কোনোদিনও চ্যানেল, মানে এখানে ইংলিশ চ্যানেলের কথা বলছে, সেইটা আমি কোনোদিনও ক্রসই করিনি। মানে তিনি নিজের দেশের বাইরে কোনোদিনও যাননি তার মৃত্যু আগে অবধি। But I suppose you have got other relations, haven't you? এবার ন্যারেটর প্রশ্ন করছে তোমার স্ত্রী এবং সন্তান ছাড়াও তোমার আরও তো আত্মীয় স্বজন রয়েছে। নান, আই ওয়াজ ওনলি চাইল্ড। বলছে না, আমার আর কোনো আত্মীয় স্বজন নেই। আই ওয়াজ লোনলি চাইল্ড, আমি মা বাবার একমাত্র সন্তান ছিলাম। মাই ফাদার হ্যাড এ ব্রাদার, হ্যাঁ আমার বাবার একটি ভাই ছিল ঠিকই, বাট হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া বিফোর আই ওয়াজ বর্ন। কিন্তু আমার জন্মানোর আগেই আমার সেই কাকা অস্ট্রেলিয়াতে চলে গেছিলেন। আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান কুড ইজিলি বি মোর অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড দ্যান আই অ্যাম। বলছে আমি জানি না আমার মতো এত সহজেই জীবনে কেউ কোনোদিন এরকমভাবে একা হয়েছে কিনা। There was not any reason I could see why I should do exactly what I wanted. বলছে আমার কাছে তখন কোনো কারণ ছিল না এটা ভাবার যে আমি যেটা চাই সেটা আমি কেন করব না। মানে দেখো উইলসনের সত্যি তো কোনো পিছুটান ছিল না। হি হ্যাড নো ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, নো লায়াবিলিটি, নো কমিটমেন্ট টুয়ার্ডস এনি রিলেটিভ। তাহলে বলছে আমি কি জন্যই আমার ইচ্ছে পূরণ করব না বলো? Why should not I come and settle here? I was 34 at that time. বলছে সেই সময় আমার বয়স ছিল 34 বছর। মানে যেই সময় তিনি ক্যাপ্রিতে প্রথম ঘুরতে আসেন সেই সময় তার বয়স ছিল 34 বছর। এইখানে কিন্তু একটু তোমরা কনফিউজ করে যেতে পারো, আমি একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। উইলসন প্রথম ক্যাপ্রিতে এসেছিলেন 16 ইয়ার্স বিফোর, ঠিক আছে। আর ক্যাপ্রিতে থাকা, টেক্সটটা ভালো করে পড়লেই দেখবে ক্যাপ্রিতে থাকা কিন্তু তার 15 বছর হয়ে গেছে। তার মানে যেই সময় ন্যারেটর উইলসনের সাথে আলাপ করছে উইলসনের বয়স কিন্তু তখন 50 বছর। কিন্তু এখানে ন্যারেটর একটু মিসইনফর্ম করে ফেলবেন। ন্যারেটর দেখো এর পরের স্লাইডটাতেই দেখতে পাবে ন্যারেটর কি বলছেন।
ন্যারেটর মানে একটু কনফিউজ করে তিনি তখন মনে মনে একটা ক্যালকুলেশন করে বসবেন যে ওই বয়স থেকে কাজ করছে, তার মানে বোধহয় বর্তমানে ওর প্রায় 49 বছর বয়স হবে, ঠিক আছে? তো সেইটা কিন্তু ন্যারেটর একটু মিস ক্যালকুলেশন করে ফেলবেন যে তার বোধহয় প্রায় 49 বছর বয়স হবে। বলছে হি হ্যাড টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 15 ইয়ার্স। বলছে আমাকে উইলসন বলেছিল এই আইল্যান্ডে ও প্রায় 15 বছর ধরে আছে। দ্যাট উড মেক হিম 49। তার মানে উইলসনের বয়স এখন প্রায় 49, জাস্ট অ্যাবাউট দ্য এজ আই শুড হ্যাভ গিভেন হিম। বলছে আমার মনে হয় হিসেব করলে এই বয়সটাই দাঁড়াচ্ছে যে উইলসনের এই বয়সটা হয়েছে 49। কিন্তু দেখবে গল্পটা যখন এগোবে বুঝতে পারবে উইলসন নিজের মুখে বলছে যে 35 বছর বয়স যখন তার উইলসন, সে যখন তার অ্যানুইটিগুলো নিয়ে সে ক্যাপ্রি শহরে সেটেল হয় এবং ক্যাপ্রি শহরে তার থাকা প্রায় 15 বছর হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এখানে একটা মিস ইনফরমেশন হচ্ছে, যেরকম ওই অক্স পড়তে গিয়ে আমরা একটা মিস ইনফরমেশন পাই, হ্যাঁ, যে 7:30-তে বাইসাইকেল নিয়ে চলে আসছে আবার 6 to 9-এ। তো এখানেও একটা ছোট্ট মিস ইনফরমেশন, যার জন্য আমি একটু ক্লিয়ার করে বলে দিই। উইলসন 16 বছর আগে, মানে 1913 সালের 16 বছর আগে, মানে আমরা ধরে নিচ্ছি 1897-এ উইলসন প্রথম ভিজিট করেন ক্যাপ্রি শহর, ঠিক আছে? 1898-এ তিনি ক্যাপ্রি শহরে সেটেল করেন এবং যখন ন্যারেটরের সাথে তার আলাপ হয় তখন উইলসন 15 বছর ধরে ক্যাপ্রি শহরে আছেন। তাহলে 35 + 15 যোগ করলে হয় উইলসনের বয়স 50 বছর, ঠিক আছে? আরেকটু যখন টেক্সটে এগোবো দেখবে এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে উইলসন 15 বছর ধরে ক্যাপ্রি শহরে আছে, আর ন্যারেটর গেস করছেন যে উইলসন প্রথম এসেছিল 34 বছর বয়সে, 15 বছর, তার মানে 49 বছর বয়স হয়েছে। কিন্তু তা না, উইলসনের বয়স হয়েছে 50 বছর। কেননা 1 বছর উইলসন হ্যাড টেকেন টাইম ওই পুরো আর কি গ্র্যাচুইটি অ্যানুইটি টাকা পয়সা গোছাতে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় ক্লিয়ার করে রাখবে সবাই। তাহলে বলছে আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স আই ওয়াজ 17। উইলসন বলছে কি যে মাত্র 17 বছর বয়স থেকে আমি চাকরি করতে শুরু করি। তাহলে আরেকজনের মানে আরেকটা টেক্সটেও আমরা পাই চার্লস ল্যামের ড্রিম চিলড্রেন, এই সুপার অ্যানিমেটেড ম্যান, তাই তো? সেই সুপার অ্যানিমেটেড ম্যানেও চার্লস ল্যাম বলছেন কি 14 বছর বয়স থেকে তিনি অফিসে কাজ করছেন। এখানে উইলসন কাজ করছে কত বছর বয়স থেকে? 17 বছর বয়স থেকে। All I had to look forward to was doing the same old thing day after day till I retired on my pension. বলছে কাজে এখন আমার হাতে একটাই কাজ ছিল, যে বোরিং কাজটা আমি করে আসছি সেই কাজটাই করে যাওয়া বছরের পর বছর এবং পেনশন নিয়ে বেরিয়ে আসা। I said to myself, আমি নিজেকে বললাম, is it worth it? এটা কি সত্যি খুব মূল্যবান ওই একঘেয়ে জীবনযাপন করা? It was the most beautiful place. এবার তিনি বলছেন, what's wrong with chucking it all up and spending the rest of my life down here? বলছে এটা ভুল কোথায় যদি আমি আমার সমস্ত আর কি চাকিং ইট অল আপ ডাউন, মানে আমার মানে ভিটে বাড়ি সব কিছু আমার যা কিছু আছে সব গুটিয়ে টুটিয়ে নিয়ে আমি যদি এখানে এসে চিরকাল বসবাস করতে শুরু করি, এটা কি খুব ভুল হয়ে যাবে? ইট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আই হ্যাড এভার সিন। বলছে আমার দেখা ক্যাপ্রি হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা। বাট আই উড হ্যাড এ বিজনেস ট্রেনিং, কিন্তু আমার একটা বিজনেস মানে একটা কাজের ট্রেনিং ছিল। আই ওয়াজ কশাস বাই নেচার, স্বভাবের দিক দিয়ে আমি কিন্তু একটু সাবধানী লোক। মানে তিনি তার দায় দায়িত্ব ফেলে, হ্যাঁ, যে দায় দায়িত্ব দুনিয়ার রসাতলে যাক আমি চললাম আমার কাজ সাথে, ঠিক আছে, তিনি ওই রকম মানুষ নয়, ঠিক আছে? তো তিনি তার দায়িত্ব পালনের জন্য তিনি ফিরে যাচ্ছেন, তিনি তার ট্রেনিংটা কমপ্লিট করছেন। নো, আই সেড, আই ওয়ন্ট বি ক্যারিড অ্যাওয়ে লাইক দিস। না, মানে আমি এরকম না এই হঠাৎ করে মানে সে বলে না উঠলো বাই তো কটক যায়, মানে হঠাৎ করে আমার ইচ্ছে হলো আর আমি চলে এলাম, সেটেল হয়ে গেলাম, আমি ওরকমও নই। Perhaps when I get back to London, I will think quite differently. বলছে I will go tomorrow like I said I would and think it over. বলছে যেটা বললাম আমি পরের দিন ফিরবো, মানে মানডেতে ফিরবো, আমি বিষয়টা ভেবে দেখবো, বিজনেস ট্রেনিং কমপ্লিট করবো, তারপরে ভেবে দেখবো এখানে সেটেল হওয়া যায় কিনা। মানে উইলসন উইল থিঙ্ক দ্য প্রোজ অ্যান্ড কনস, ঠিক আছে? সে ভালো মন্দ সব দিক বিচার বিবেচনা করে দেখবে। মানে ইচ্ছে হলো বলে চলে এলাম সেরকম মানুষ উইলসন নয়। Perhaps when I get back to London, I will think quite differently. তার মনে হলো সেই সময় যে লন্ডনে একবার ফিরে গেলে হয়তো আমার কিছুটা মনের পরিবর্তন হলেও হতে পারে।
তার মানে তিনি আগে দেখে নিতে চান, মাপজোপ করে নিতে চান। ড্যাম ফুল ওয়াজন্ট আই, আমি কি বোকা ছিলাম তাই না? দেখো, আই লস্ট এ হোল ইয়ার দ্যাট ওয়ে, এই করে আমি একটা বছর নষ্ট করেছিলাম। তার মানে কি বললাম, উইলসন জবে এসেছিলেন তার 1 বছর পরে তিনি ক্যাপ্রিতে এসে সেটেল করেন, ঠিক আছে? তো বলছি এই করতে করতে, এই দোনোমনায় সব কিছু ব্যবস্থা করতে করতে আমি 1 বছর নষ্ট করে ফেলেছিলাম। ইউ ডিড নট চেঞ্জ ইউর মাইন্ড দেন? এবার ন্যারেটার একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ওই 1 বছরে আপনি নিজের ডিসিশন চেঞ্জ করেননি? একটুও মনে হয়নি? ইউ বেট আই ডিড নট। বলছে তুমি বাজি রাখতে পারো যে না, আমি 1 বছরে কিছু একটু হলেও আমার মাইন্ড চেঞ্জ করিনি। All the time I was working and I kept thinking of the bathing here and the vineyards and walks over the hills and the moon and the sea. বলছে 1 বছর ধরে আমি শুধু ভেবেছি এই বাথ অফ টাইবেরিয়াসের স্নানের কথা, আমি ভেবেছি সে আঙুর বাগানগুলোর কথা, সেই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কথা, দ্য মুন অ্যান্ড দ্য সি, সেই চাঁদের আলো এবং সমুদ্রের কথা, অ্যান্ড দ্য পিয়াজা, এবং এই শহরের যে কোলাহলমুখর সিটি সেন্টারের কথা। ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যেবেলায়, when everyone walks about for a beat of a chat after the day's work is over, যে পিয়াজাতে প্রত্যেক দিন মানুষেরা তাদের সারা দিনের কাজের শেষে একটু গল্পগুজব করে সময় কাটায়। আমি সব ভাবছিলাম ওই 1 বছর ধরে। There was only one thing that bothered me. শুধু একটা জিনিসই আমাকে একটু ভাবাচ্ছিল। bothered মানে বিরক্ত করা নয়, এখানে ভাবাচ্ছিল, তাকে একটু চিন্তা দিচ্ছিল। I was not sure if I was justified in not working like everybody else did. বলছে আমি শুধু এটাই ভাবছিলাম যে বাকিরা যেরকম কাজ করে, আমি কাজ না করে এইভাবে পড়ে থাকাটা বসে বসে, এইটা ঠিক হবে কিনা। Then I read a sort of history book. সেই সময় আমি একটা ইতিহাসের বই পড়েছিলাম, by a man called Marion Crawford it was, আন্ডারলাইন করবে। তাহলে তিনি কি বই পড়েছিলেন? একটা ইতিহাসের বই পড়েছিলেন। কার বই? ম্যারিয়ান ক্রফোর্ডের একটা আমি ইতিহাসের বই পড়েছিলাম সেই সময়। And there was a story, তাহলে ম্যারিয়ান ক্রফোর্ডের হিস্ট্রি বুক, this is an example of allusion. Okay, so Marion Crawford's history book is an example of allusion. বলছে and there was a story about Sybaris and Crotona. ওই ইতিহাসের বইতে 2টো শহরের উল্লেখ ছিল, গল্প ছিল, একটা সাইবেরিস, একটা ক্রোটোনা। There were 2 cities, সাইবেরিস এবং ক্রোটোনা, 2টো শহর। Sybaris, and in Sybaris they just enjoyed life and had a good time. সাইবেরিসের মানুষরা জীবনকে উপভোগ করত, আমোদ প্রমোদে ভালো করে সময় কাটাতো। And in Crotona, they বলতে বোঝাচ্ছে the people of Crotona, they were hardy and industrious. ক্রোটোনার মানুষজন ছিল ভীষণভাবে কঠোর পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, হার্ডি মানে যারা একটু কঠিন জীবনযাপন করতো, কঠোর শ্রম করতো, ঠিক আছে? হার্ডি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস মানে কঠোর পরিশ্রমী, অ্যান্ড অল দ্যাট। And one day the men of Crotona came over and wiped Siberius out. একদিন ক্রোটোনার মানুষজন সাইবেরিয়াস আক্রমণ করে সাইবেরিয়াসকে নস্যাৎ করে দিল, মানে ধূলিসাৎ করে দিল। And then after a while a lot of other fellows came over from somewhere else and wiped Crotona out. ঠিক তারপরে কি হলো? অন্য বিদেশি শক্তি এসে ক্রোটোনাকে একের পর এক হামলা করে ক্রোটোনাকে ধ্বংস করে দিল। Nothing remains of Siberius, not a stone. সাইবেরিয়াসেরও আর কিছু বাকি থাকলো না, একটা পাথরের টুকরো পর্যন্ত পড়ে রইল না। And all that's left of Crotona is just one column. এবং ক্রোটোনা শহর সম্পর্কেও, মানে ক্রোটোনারও আর কিছু বাকি থাকলো না, শুধু ক্রোটোনার নামটা এই বইয়ের এই কলমে উল্লেখ রইল। তার মানে কি তিনি বলতে চাইছেন? দ্যাট সেটেল দ্য ম্যাটার ফর মি, দ্যাট বোথ সাইবেরিস এবং ক্রোটোনা 2টো শহরের একই কিন্তু মানে বলা যেতে পারে একই রকম ঘটনা ঘটলো 2টো শহরের ক্ষেত্রে। 2টো শহরের ভাগ্য একই রকম হয়ে গেল, ভবিতব্য একই রকম হলো। তাহলে সাইবেরিসের মানুষরা তারা জীবন কাটিয়েছিল কি? জীবনটাকে উপভোগ করে, আমোদে প্রমোদে, হ্যাঁ, বিশ্রামে, লেজারে। আর ক্রোটোনার মানুষরা এরা এত পরিশ্রম করলো, সাইবেরিসকে ধ্বংস করলো, কিন্তু কি হলো? কালীর নিয়মে তাদেরও ধ্বংস হলো। তার মানে এটা ঠিকই। দেখো এই যে বলেছিলাম একটু আগে এই ভিডিওতে, ইয়োডো অ্যান্ড ইয়োলো প্রিন্সিপাল, তার মানে এই যে যারা লোটাস ইটার তারা কিসে বিশ্বাস করে? ইউ অনলি ডাই ওয়ান্স, মৃত্যু অবশ্যম্ভাবী, এটাকে ঠেকানোর উপায় নেই।
ঠিক আছে, কাজে জীবনটাকে উপভোগ করিনি। দিস ইজ কল্ড দ্য ডায়োনিসিয়ান প্রিন্সিপাল। তাহলে বলছে তাহলে কি হলো, এই বইটা পড়েই একেবারে মানে দিস ওয়াজ দ্য ফাইনাল বল। ওকে, এই বইটাই আমাকে দ্যাট সেটেল দ্য ম্যাটার ফর মি। এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে দ্যাট বলতে কি বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি দ্য রেফারেন্স অফ সাইবেরিয়াস অ্যান্ড ক্রোটোনা ইন দ্য হিস্ট্রি বুক বাই মেরিয়ান ক্রফোর্ড। তাহলে সাইবেরিয়াস অ্যান্ড ক্রোটোনা কি দেখছে উইলসন, যে সাইবেরিয়াস এত মানে আরাম করেও ধ্বংস হলো, ক্রোটোনা এত পরিশ্রম করেও ধ্বংস হলো। তার মানে ধ্বংস বা মৃত্যু দ্যাট ইজ ইনএভিটেবল। তাহলে এত খেটে এত কষ্ট করে আমার লাভ কোথায়, আমি আলাদা আর কি করলাম। দেখো সেই ইউলিসিস কবিতা পড়তে গেলে খানিকটা তোমরা ডিফারেন্ট ফিলোসফি এখানে কিন্তু দেখতে পাবে। ইউলিসিস বলছে কি প্রত্যেক দিন আমাদের মৃত্যুর হাত থেকে আমরা কর্মের মধ্যে দিয়ে অমর হতে পারি, আর এখানে বলা হচ্ছে মৃত্যু, ডেথ, ডিস্ট্রাকশন ইজ ইনএভিটেবল। কাজে এত কাজ করে লাভ কি, একটু অবসর করি, নিজের মতো করে বাঁচি, মরে গেলে তো সবই শেষ, তাই তো। তাহলে এখানে এই যে লাইনটা, অ্যান্ড অল দ্যাট লেফট অফ ক্রোটোনা ইজ জাস্ট ওয়ান কলম, মানে এখানে এক কথাই তিনি বলতে চাইছে ক্রোটোনা ওয়াজ ডিস্ট্রয়েড। তাহলে সোজাভাবে ক্রোটোনা ওয়াজ ডিস্ট্রয়েড না বলে তিনি এই লাইনটা বলছেন অল দ্যাটস লেফট অফ ক্রোটোনা ইজ জাস্ট ওয়ান কলম। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। ঠিক আছে, তাহলে সোজাসুজি ডিস্ট্রয়েড না বলে ঘুরিয়ে বলছেন, যার জন্য দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন এই ফিগার অফ স্পিচে ডাইরেক্টলি একটা স্টেটমেন্ট না করে সেটাকে রাউন্ড অ্যাবাউট ওয়েতে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়। ঠিক আছে, এখানেও তাই হচ্ছে যেহেতু, সো দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস। তাহলে বলছে দ্যাট সেটেল দ্য ম্যাটার ফর মি, সেই দিনই আমি পুরো সিদ্ধান্তে উপনীত হলাম। ওকে, তারপর বলছেন দেখো, ও এবার ন্যারেটর একটু অবাক হয়ে গেলেন যে একটা ইতিহাসের বইয়ের একটা ঘটনা মানে এইটা উইলসনকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হেল্প করছে, মানে হি ওয়াজ শকড। It came to the same in the end, did not it? And when you look back now, who were the mugs? এবার উইলসন প্রশ্ন করছে দুজনের ক্ষেত্রেই তো এন্ডিংটা একই হলো। এখন যদি তুমি ওই অতীতে চেয়ে দেখো কি মনে হয়, হু ওয়ার দ্য মাগস, মাগস মানে কি, হু ওয়ার দ্য ডিস্ট্রয়ার, হু ওয়ার দ্য ফুলিশ। মাগস মানে ডিস্ট্রয়ারও হয় ফুলিশও হয়। ঠিক আছে, মানে কে বোকামিটা করলো তাহলে, ঠিক আছে, কে কাকে ডিস্ট্রয় করলো? ক্রোটোনা সাইবেরিয়াসকে ডিস্ট্রয় করলো, না অন্য দেশ ক্রোটোনাকে ডিস্ট্রয় করলো, না বোকাটা কে হলো অবশেষে? ওকে, আলটিমেটলি ক্রোটোনাই হলো, এত কেটে কুটে পরিশ্রম করে সেই তো ডিস্ট্রয় হয়ে গেল। আই ডিড নট রিপ্লাই অ্যান্ড হি ওয়েন্ট অন, আমি কিছু বললাম না প্রত্যুত্তরে, এবং উইলসন বলেই গেল দ্য মানি ওয়াজ রাদার আ বদার। আমি একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম, সেটা হচ্ছে টাকা পয়সার বিষয়টা নিয়ে। The bank did not pension one off till after 30 years of service. 30 বছর চাকরি না হওয়া অবধি ব্যাংক কাউকে পেনশন দেয় না। পেনশন মানে কি, পেনশন মানে বছরের পর বছর ধরো স্যালারির একটা অ্যামাউন্ট, সেটা 2/3 হতে পারে বা আর একটা অ্যামাউন্ট, মানে মোটামুটি একটা লামসাম অ্যামাউন্ট মাসে মাসে তুমি পাবে। ঠিক আছে, পেনশন বলতে বোঝায় মাসে মাসে যারা চাকরিজীবীরা তারা যেরকম বেতন পান সেরকম বেতনের মতো, মানে ওই অতটা পরিমাণ না হলেও তার মানে 2/3, ঠিক আছে, মানে 2/3 বেতন কিন্তু তারা রিটায়ারমেন্টের পর মাসে মাসে পেয়ে যায়। তো ব্যাংক 30 বছর চাকরি শেষ না হলে বেতন দেবে না তাকে। ঠিক আছে, এবং তখন তার 34 বছর বয়স, 17 বছর থেকে চাকরি করেছে মানে 17 বছর হয়েছে, তার মানে আরও 13 বছর তাকে থাকতে হবে, তবে গিয়ে 30 বছর হবে। বাট ইফ ইউ রিটায়ার বিফোর দ্যাট দে গিভ ইউ গ্র্যাচুইটি। কিন্তু 30 বছর কমপ্লিট হওয়ার আগে যদি তুমি রিটায়ার করে যাও, অবসর নিয়ে নাও, স্বেচ্ছা অবসর, তার মানে এখানে রিটায়ার বলতে বলছে ভলেন্টারি রিটায়ারমেন্ট সার্ভিস, সেইটা যদি নিয়ে যাও তাহলে ব্যাংক তোমাকে গ্র্যাচুইটি দেবে। আচ্ছা, গ্র্যাচুইটি হচ্ছে কি, মানে তোমার আমাদের স্যালারি থেকে বা যারা সার্ভিস পারসন হয় তাদেরকে সরকার কি হয় একটা অ্যামাউন্ট, একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেয়। ঠিক আছে, কিছুটা মানে নিজেদের জমানো টাকা, কিছুটা সরকারের টাকা মিলিয়ে একটা গ্র্যাচুইটি হয়। ঠিক আছে, বলছে সেই গ্র্যাচুইটি সরকার বলতে এখানে বোঝানো হচ্ছে ব্যাংক, মানে স্লিপ অফ টাং আর কি। ব্যাংক তখন কি করে, ব্যাংক নিজে একজন এমপ্লয়িকে ব্যাংক তাদের ভবিষ্যতের জন্য একটা গ্র্যাচুইটি করে রাখে, তো সেই গ্র্যাচুইটি টাকাটা পাওয়া যায় এতদিন সার্ভিস করার জন্য। বলছে পেনশন পাবো না, একেবারে লামসাম একটা অ্যামাউন্ট গ্র্যাচুইটি ব্যাংক হাতে ধরিয়ে দেয়।
পেনশনের কি একটা নিশ্চয়তা থাকে, গ্র্যাচুইটিতে কি একেবারে অনেকগুলো টাকা, তারপরে সামলাতে না পারলে কি ইটস গন। ওকে, তো সেই গ্র্যাচুইটিটা ব্যাংক আমাকে দেবে, বাট পেনশন দেবে না। With that and with what I got for the sale of my house and the little I had managed to save, I just had enough to buy an annuity to last the rest of my life. বলছে সেই গ্র্যাচুইটির টাকাটা নিয়ে তার সাথে বাড়ি বিক্রি করে আমি যে টাকাটা পেলাম এবং বেশ কিছুদিন যাবত আমি যেটা সেভ করেছিলাম, যেটুকু টাকা আমার অ্যাকাউন্টে সেভিংসে ছিল, সব মিলিয়ে আমি একটা অ্যানুইটি কিনে ফেললাম। আচ্ছা, অ্যানুইটি জিনিসটা একটু বলে রাখি, অনেকটা তোমাদের বলা যেতে পারে ওই ফিক্সড ডিপোজিটের মতো অ্যানুইটি, ঠিক আছে? গ্র্যাচুইটি যেটা মানে যেই সংস্থায় চাকরি করছো সেই সংস্থা তোমাকে দেয় ভলেন্টারি রিটায়ারমেন্ট নিলে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেয়। আর অ্যানুইটি হচ্ছে কি, সমস্ত টাকা আমরা বলি না যদি ব্যাংকে ফিক্স করে রেখে দিই, তাহলে অ্যানুইটিতে কি হয়, ওই ফিক্সড ডিপোজিট থেকে ধরো একটা রেট অফ ইন্টারেস্ট পাবে, সেই রেট অফ ইন্টারেস্ট দিয়ে তোমার মাসে মাসে চলে যাবে। মানে ধরো সাপোজ আমি বলছি কেউ ধরো মানে সাপোজ 1 লাখ রুপিস, ঠিক আছে, 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা কেউ ধরো অ্যানুইটি ফিক্সড ডিপোজিটে রাখলো, সে এবার ধরো 7% ইন্টারেস্ট পেলো, বা সাপোজ আমি বলছি 10% ইন্টারেস্ট পেলো, ঠিক আছে, লেট ইট মেক সিম্পল। তো 10% ইন্টারেস্ট, 1 লাখ রুপিজে 10% ইন্টারেস্ট, সেখানে কি হচ্ছে 10,000 রুপিস হচ্ছে। তো সেই 10,000 রুপিসটা সে বছরে পাচ্ছে ইন্টারেস্ট, ওই 1 লাখ টাকার উপরে 10,000 রুপিস ইন্টারেস্ট পাচ্ছে। এবার ওই 10,000 রুপিসটাকে তাকে 12 মাসে চালাতে হচ্ছে। এই সিস্টেমটা হচ্ছে অ্যানুইটি। মানে অ্যানুইটির কনসেপ্টটা অনেকটা সেই বলা যেতে পারে ফিক্সড ডিপোজিটের মতো। এইবার এখন দেখবে ব্যাংকে বিভিন্ন স্কিম থাকে, সিনিয়র সিটিজেন স্কিম, এই স্কিম ওই স্কিম, হ্যাঁ, এবার যেই স্কিমে তুমি ধরো বেশি ইন্টারেস্ট পাচ্ছ সেই স্কিমে রেখে দিলে। ওকে, তো অ্যানুইটির কনসেপ্টটা ক্লোজ টু ফিক্সড ডিপোজিট। ওকে, পেনশন হচ্ছে রিটায়ারমেন্টের পরে স্যালারির 2/3 আর সেটা ভ্যারি করে অনেক সময় পার্সেন্টেজটা। আর গ্র্যাচুইটি হচ্ছে রিটায়ারমেন্টের পরে যে লামসাম অ্যামাউন্ট, কেউ ধরো ভলেন্টারি রিটায়ারমেন্ট সার্ভিস নিয়ে নিল, স্বেচ্ছা অবসর, তার ফলে কোম্পানি তাকে কি দেয়, একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেয়, দ্যাট ইজ গ্র্যাচুইটি। ওকে, আশা করি গ্র্যাচুইটি, অ্যানুইটি, পেনশন ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আনসার দিয়ে দেবো তোমাদেরকে। বেশ, তাহলে বলা হচ্ছে এই অ্যানুইটি কিনে নিলাম যেটা দিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারি। I wanted, বলছি, it would have been silly to sacrifice everything so as to lead a pleasant life and not have a sufficient income to make it pleasant. বলছি এটা বোকামো হয়ে যাবে যে আমি সব গুটিয়ে বাটিয়ে নিয়ে একটা জায়গায় গিয়ে থাকতে শুরু করলাম, অথচ আমার কাছে এতটা অর্থ নেই যেটা দিয়ে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, সেইটা মূর্খামি হয়ে যাবে। I wanted to have a little place of my own, মানে নতুন জায়গায় এসে আমাকে নিজের একটা বাসা, মানে একটা থাকার জায়গা তৈরি করতে হবে, বাসস্থান তৈরি করতে হবে। আর সার্ভেন্ট টু লুক আফটার মি, আমাকে একটা লোক রাখতে হবে যে আমার দেখাশোনা করবে। ইনাফ টু বাই টোব্যাকো, ডিসেন্ট ফুড, বুকস নাও অ্যান্ড দেন, এবং বেশ কিছু টাকা পয়সা দরকার টোব্যাকো, যখন ইচ্ছে একটু টোব্যাকো খাওয়ার জন্য, স্মোকিংয়ের জন্য, মোটামুটি ডিসেন্ট মোটামুটি খাওয়া দাওয়ার জন্য, যখন ইচ্ছে 2-1টা বই কেনার জন্য, অ্যান্ড সামথিং ফর ইমার্জেন্সি, হঠাৎ কোনো ঘটনা দুর্ঘটনা হলে সে এমার্জেন্সি ফান্ড হিসেবে, মানে আমার নিত্য প্রয়োজনে মানে সমস্ত খরচ খরচার জন্য উইলসন বলছে হি নিড টু হ্যাভ আ গুড অ্যামাউন্ট অফ মানি। আই নিউ প্রিটি ওয়েল হাউ মাচ আই নিডেড, বলছে আমি ভালো করেই জানতাম আমার প্রায় কত টাকার প্রয়োজন হতে পারে। সো হি ক্যালকুলেটেড এভরিথিং। I found I had just enough to buy an annuity for 25 years. আমি দেখলাম যে 25 বছরের একটা অ্যানুইটি কিনলেই যথেষ্ট, মানে 25 বছরের একটা ফিক্সড ডিপোজিট করে ফেললেই যথেষ্ট। এইখানে দেখো উইলসন এত কিছু ভেবেছে, কিন্তু উইলসন একটা জিনিস ভাবেনি যে 25 বছর মানে 35 থেকে 25 যোগ করলে 60 বছর, আফটার দ্যাট তারপরে কি হবে, না তার কাজ করার ক্ষমতা থাকবে, না অন্য কোনো সাহায্য থাকবে। এইখানে কিন্তু উইলসন ল্যাক্স দ্য ফোরসাইটেডনেস, ওকে, দূরদর্শিতার অভাব। ইয়েস, ইট উড ক্যারি মি অন টিল আই ওয়াজ 60, বলছে হ্যাঁ এইটা আমাকে 60 বছর অবধি হেল্প করবে। আফটার অল নো ওয়ান ক্যান বি সার্টেন অফ লিভিং লঙ্গার দ্যান দ্যাট, বলছি এর চাইতে বেশি আর বাঁচবে এটা কে নিশ্চিত করে বলতে পেরেছে বলো? And a lot of men die in their 50s
বহু মানুষ তো তাদের 50-এর কোঠাতেই তারা মারা যায়। অ্যান্ড বাই দ্য টাইম আ ম্যান 60 হি হ্যাড দ্য বেস্ট অফ লাইফ। এবং 60 বছর হতে হতে একটা মানুষ তার জীবনের ভালো দিনগুলো দেখে নেয়, আর কিছু চাওয়া পাওয়া থাকে না জীবন থেকে। On the other hand, no one can be sure of dying at 60, I said. এই সময় ন্যারেটর তাকে মনে করিয়ে দিচ্ছে, এটা যেমন ঠিক 60-এর পরে যে বাঁচবো সেই বিষয়ে যেমন নিশ্চয়তা নেই, 60-এর পরে যে বাঁচবো না এই বিষয়েও কিন্তু নিশ্চয়তা নেই। ঠিক আছে? তার মানে উইলসন সে শুধু কয়েনের একটা দিকই দেখছে। তাহলে উইলসন কি বলছে, 60-এর পরে যে বাঁচবো কোনো নিশ্চয়তা আছে? আর তার প্রত্যুত্তরে ন্যারেটর কি বলছেন, 60-এর পরে যে বাঁচবে না তারই কি কোনো নিশ্চয়তা আছে? ওকে, তাহলে এখানেই বোঝা যাচ্ছে দ্যাট অফ রোম্যান্টিক থিঙ্কিং অ্যান্ড দ্যাট অফ আ প্র্যাকটিক্যাল থিঙ্কিং। ওয়েল, আই ডোন্ট নো, ইট ডিপেন্ডস অন হিমসেলফ, ডাজ নট ইট? বলছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা অনেকটা নিজের উপর নির্ভর করে। In your place, I should have stayed on the bank till I was entitled to pension. ন্যারেটর বলছে, আমি যদি তোমার জায়গায় হতাম আমি কিন্তু ব্যাংকে চাকরিটা করতাম, পেনশন অবধি অন্তত আমি অপেক্ষা করতাম। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখো উইলসন কি বলছে, 25 ইয়ার্স এবং 60 বছর হবে। তার মানে উনি যখন ক্যাপ্রিতে সেটেল করেন তাহলে 60 থেকে 25 মাস দিলে কত হয়, 35 হয়, তাই তো? তার যখন তিনি ক্যাপ্রিতে সেটেল করেন হি ওয়াজ 35। তাহলে বলা হচ্ছে, ন্যারেটর এখানে কি বলছে যে আমি আপনার জায়গায় হলে আমি কিন্তু চাকরিটা কন্টিনিউ করতাম, পেনশনটা নিয়ে তবে আমি কিন্তু বেরোতাম। আই শুড হ্যাভ বিন 47 দেন। বলছে তাহলে আমাকে 47 বছর বয়স অবধি চাকরি করতে হতো। আই শুড নট হ্যাভ বিন টু ওল্ড টু এনজয় মাই লাইফ হিয়ার। I am older than that now and enjoy it as much as I ever did. বলছে তখন তাহলে আমার অনেক, কিন্তু বলছে আমার এতটাও বয়স হতো না মানে আনন্দ করার মতো। আই শুড নট হ্যাভ বিন টু ওল্ড টু এনজয় মাই লাইফ হিয়ার। বলছে 47 বছর বয়সটা, এটা ঠিক কথাই যে অতটাও বয়স হতো না যে আমি জীবনকে উপভোগ করতে পারবো না, কিন্তু এখন যেভাবে উপভোগ করছি, ঠিক আছে, এই উপভোগটা তখন কি হতো, বাট আই শুড হ্যাভ বিন টু ওল্ড টু এক্সপিরিয়েন্স আ পার্টিকুলার প্লেজার অফ এ ইয়াং ম্যান। বলছে এই যে 35 বছর বয়স থেকে আমি যেভাবে উপভোগ করেছি, তো 35 বছর বয়সের একটা ইয়াং ম্যানের প্লেজার আর 47 বছর বয়সের একটা কম্প্যারেটিভলি ম্যাচিওর ম্যানের আনন্দ, এই দুটো তো আলাদা হবেই। তাহলে এখন আমি যেভাবে জীবনটাকে উপভোগ করেছি সেইভাবে অতটাও করতে পারতাম না। You know you can have just as good a time as 50 as you can at 30, but it's not the same sort of good time. উইলসন কি বলছে, 50 বছর বয়সেও ভালো সময় কাটানো যায়, 30 বছর বয়সেও ভালো সময় কাটানো যায়, কিন্তু 30 বছর আর 50 বছর বয়স, এই দুটো বয়সের আনন্দ তো আলাদা হবেই। একটা যৌবনের আনন্দ উচ্ছ্বাস, আরেকটা কি পরিণতি, বার্ধক্যের আনন্দ উচ্ছ্বাস, দুটো তো আলাদা হবেই। I want to live the perfect, এবার বলছে, but it's I want to live the perfect life while I still had the energy and the spirit to make the most of it. বলছে আমি আমার জীবনটাকে ততটা উপভোগ করতে চেয়েছিলাম যতটা উপভোগ করার মতো ক্ষমতা, এনার্জি, উৎসাহ আমার ছিল। 25 years seemed a long time to me. 25 বছর আমার কাছে অনেকটা সময়। And 25 years of happiness seem both paying something pretty substantial for. এবং আমার মনে হলো ওই 25 বছরের জীবনের জন্য আমি যে মূল্যটা দিয়েছি, যে অ্যানুইটেডটা নিয়েছি, সেটা যথেষ্ট সাবস্ট্যান্সিয়াল, মানে উপযোগী। I would made up my mind to wait a year and waited a year. বলছে দেখো, তার মানে ওই কথাটা ঠিক, 34 বছর বয়স যখন তিনি এসেছিলেন, যার জন্য 1 বছর তিনি অপেক্ষা করেছিলেন, বলছেন আই মেড আপ মাই মাইন্ড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 1 বছর আমি অপেক্ষা করবো, এবং আমি করেও ছিলাম 1 বছর, মানে সব কিছু গুটিয়ে নিতে, তার ফিনান্সটাকে সিকিওর করবার জন্য। দেন আই সেন্ট ইন মাই রেজিগনেশন, তারপরে আমি আমার ইস্তফাপত্র জমা দিই, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ দে পেড মি মাই গ্র্যাচুইটি, এবং যখন তারা আমাকে আমার গ্র্যাচুইটির টাকাটা দিয়ে দেয়, আই বট দ্য অ্যানুইটি অ্যান্ড কেম অন হিয়ার, আমি আমার অ্যানুইটিটা কিনে ফেলি এবং এখানে চিরকালের জন্য এসে সেটেল করে যাই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি, উইলসন দেখো ক্যালকুলেট করছে ঠিকই, কিন্তু বলে না জীবনটা, লাইফ ইজ বিয়ন্ড এনি ক্যালকুলেশন।
তাই না? লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, উই ক্যানট প্রেডিক্ট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন দ্য নেক্সট টাইম। আমরা এটাও জানি না যে আগামীকালটা বা এই মুহূর্তটাই আমাদের শেষ মুহূর্ত কিনা, আবার এটাও জানি না যে আমরা আরও কতদিন এখানে এই পৃথিবীর আরও কত সূর্যোদয় দেখব। ওকে, তো এই নোটটা দিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আজকে শেষ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, লোটাস সিটারটা কমপ্লিট করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার করবে এবং একটু কমেন্ট করবে, সঙ্গে থাকবে।